হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা বায়োলজি এটার্সের মেডিকেল এবং ভার্সিটি বায়োলজি, জিকে এবং ইংলিশ এই যে কোর্সটা রান হয়েছে, এটা আমরা লাইভ লঞ্চ করছি। আজকে আমরা বেসিক্যালি যেটা করব, আমাদের ইতিহাস নিয়ে কথা বলবো। এই পুরো কোর্সটা কিভাবে জার্নি করবে এটা নিয়ে আমরা কথা বলবো এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আমরা আলাদা আলাদাভাবে কথা বলবো। আমার সাথে ফার্স্ট টাইম তোমরা কন্টেন্ট ক্রিয়েটর বলো কিংবা ইনস্ট্রাক্টর বলো দেখতে পাচ্ছ। ওরা অ্যাকচুয়ালি আমার টিম, আমরা একসাথে কাজ করব। কারণ একা এত বড় জিনিস আমাদের সামলানো খুব কঠিন হয়ে যাবে। তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ এটা টিপ অফ আইসবার্গ। আমাদের সাথে আরও অনেকেই আছে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে জানাবা। কোশ্চেনগুলো সবগুলো আমরা কাভার করার ট্রাই করব। সো আমার সাথে যারা আছে, আমি ডাক্তার রাজীব হোসাইন সরকার, আমি এক্স রংপুর মেডিকেল কলেজ। আর আমার সাথে যারা আছে সবাই ব্রাইট মাইন্ড, সবাই ডিএমসিয়ান। ডান সাইডে একজন আছে, বাম সাইডে একজন আছে, তারা বিএইচের আগের বিএইচ ব্লাড, এবং সাথে আরও দুইজন আছে, তারাও আমাদের সাথে কানেক্টেড। তোমাদের জার্নি যেন স্মুথ হয়, তোমাদের কোশ্চেনের আনসার যেন তোমরা পাও, যেখানে যেখানে আটকে যাবা সেখানে যেন সাপোর্ট পাও, আমি সহ তারা সবাই মিলে এটা আমরা এনশিওর করবো। সো আমাদের টিমটা অনেক বড়। আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছ তারা অ্যাকচুয়ালি প্রত্যেকটা টিমের একজন করে ফেস রিপ্রেজেন্টেটিভ। আমরা প্রথমে তাদের পরিচয়গুলো নেব এবং তারা কোন ডিপার্টমেন্টে আছে সেইটা আমরা শুনবো। বাম থেকে রিয়াদ। আসসালামু আলাইকুম, আমি ইয়ামিনুর রহমান রিয়াদ, অধ্যয়ন করছি ঢাকা মেডিকেল কলেজ প্রথম বর্ষে। 24-25 সেশনে আমার জাতীয় মেধায় ছিলাম আমি 139তম। আমি এই কোর্সে ইংলিশের সাথে আছি এবং তোমাদেরকে ইংলিশের যত সমস্যা আছে সবগুলো খুব সহজভাবে সমাধান করার চেষ্টা করব। এবং আমি নয়, ইংলিশে আমার সাথে আরও অনেকেই আছে যারা তোমাদেরকে ইংলিশের যত সহযোগিতা করা যায়, যত ভালোভাবে তোমাদেরকে ইংলিশে মেডিকেল অ্যাডমিশনে 15তে 14 বা 15ই পাওয়ানো যায়, সেটা আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। শুধু আমি নয়, আমার সাথে এবং অনেকেই আছে, তারাও সর্বাত্মকভাবে তোমাদের সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম, আমি নিরুপম কুণ্ডু, ঢাকা মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত। 2023-24 সেশনে জাতীয় মেধায় 183তম স্থান অর্জন করেছিলাম। বায়োলজি হেটার্সের সাথে আমি অনেক আগে থেকে আছি, একাডেমিক থেকেই। এরপরে অ্যাডমিশন, মোট কথা মানে বিচ ব্লাড আর কি একজন। সো আমি আছি বায়োলজি ডিপার্টমেন্টে, কন্টেন্ট প্লাস মেন্টরিং টিমে। সো তোমাদের শুধু একাডেমিক গাইডলাইন না, অ্যাডমিশন ফেজটা তো একটা কঠিন সময়। সো এই সময়ে যত ধরনের মানসিক সাপোর্ট বলো বা গাইডলাইন্স বলো, সবই আমাদের কাছ থেকে পাবে। আমাদের অভিজ্ঞতা, আমাদের যে টিমটা আছে, এই টিমের প্রত্যেকেরই অজস্র অভিজ্ঞতা আছে। সো সবার কাছ থেকেই তোমরা পর্যাপ্ত সাপোর্ট পাবে। যে কোনো ধরনের সমস্যায়, স্পেশালি বায়োলজি রিলেটেড সমস্যায় আমাকে তো পাবেই, আরও অনেকেই আছে আমার টিমে। সো বেস্ট অফ লাক সবাইকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি নাবিলা তাবাসুম, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত। 2024-25 সেশনে 48তম স্থান অধিকার করেছিলাম। আমি তোমাদের সাথে থাকবো জিকে মেন্টর হিসেবে, এবং আমাদের একটি বড় টিম সর্বাত্মকভাবে চেষ্টা করবে তোমাদের জিকের যত সমস্যা আছে। আসলে জিকেটা হচ্ছে একটি কষ্টদায়ক সাবজেক্ট, কারণ তোমাদের এত এত সাবজেক্টের মাঝে জিকেটাকে পড়া হয়ে ওঠে না। আমারও পড়তে অনেক সমস্যা হয়েছিল, তাই এই ফিল্ডে আসার আমার একটা ইচ্ছা ছিল যে তোমাদের মতো যারা আমাদের জুনিয়র্স আছো, তোমাদেরকে কিভাবে জিকেটাকে একদম ইজিলি, মানে তোমাদের যেন পড়ার একদম অল্প একটু সময় দিয়ে বেস্ট আউটপুটটা তোমরা পাও, ওভাবে তোমরা কিভাবে এটাকে আয়ত্তে আনবা, ওই রকম একটা প্ল্যান আছে আমাদের। ইনশাআল্লাহ আমরা ফুল টিম তোমাদেরকে সর্বাত্মক সাহায্য করার ট্রাই করব, এবং সহজে কিভাবে তোমরা জিকেতে ফুল মার্কস উঠাতে পারবে, ওইটাই হচ্ছে আমাদের লক্ষ্য আপাতত। তো সাথে থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি তাইফা মজুমদার, বর্তমান ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। তো আমি হচ্ছে তোমাদের নিরুপম ভাইয়ের মতো বায়োলজি ডিপার্টমেন্টে আছি, কন্টেন্ট টিমে এবং মেন্টরের সাথে। হচ্ছে যেহেতু যখন হচ্ছে আমাদের মডেল টেস্ট শুরু হবে, তখন আমাদের তোমরা জানো যে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি সেটার এক্সামও হবে। সো সেক্ষেত্রে আমি হচ্ছে তোমাদের ফিজিক্স মেন্টর হিসেবেও থাকবো। তো তোমাদের যত যাবতীয় সমস্যা হবে, আমাদের রাজীব ভাইয়া তো আছেই, আমাদের বায়োলজির গুরু। তো এছাড়া আরও যত ধরনের সমস্যা থাকবে যে তোমরা সলভ করতে পারছো না, আমরা তোমাদেরকে 24/7 সেই হেল্প করার চেষ্টা করব। অ্যান্ড তোমাদের এই জার্নিটা যাতে স্মুথ হয়, এজন্য আমরা অনেক বিশাল বড় একটা টিম কাজ করছি। তো অবশ্যই তোমাদের সাথে আমাদের জার্নিটা ভালো হবে, এটাই আশা করতেছি। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। তোমরা সবার ব্যাপারে একটা ছোট ব্রিফ একটা হিস্ট্রি জানলা। তাদের সাথে আমরা আবার ডিটেইল কথা বলবো। স্পেসিফিক সাবজেক্ট নিয়ে আমাদের অনেক ধরনের কোশ্চেন আছে। তোমাদের হয়ে প্রাইমারি কোশ্চেনগুলো আমি করব এবং তাদের কাছে আনসার নিব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, লাইভে থাকো।
সবাইকে সবার তোমরা আনসার পেয়ে যাবে ইনশাল্লাহ। আর কমেন্টে অবশ্যই জানাবা তোমাদের মাথার মধ্যে এই মোমেন্টে কী কী কোশ্চেন ঘটছে। তো তোমরা একটু বসো, আমি তাহলে একটু জার্নি শুরু করি। ওকে, আচ্ছা, আজকে আমাদের মাহির ভাই এখানে নাই। মাহির ভাই ছাড়াও আমাদের এই কোর্সের মধ্যে নাবিল ভাই আছে। আমাদের এই কোর্সের মধ্যে আমাদের একেবারে প্রথম দিকের বিএইচ ব্লাড আল ইমরান ভাই আছে, এবং আরও অনেকেই আছে। ইভেন অনেকের আমি নামও জানি না। সো সবাই মিলেই তোমাদের জন্য কাজ করবে। সো লাইক ব্যাপারটা এমন না যে আমি মাঝখানে আছি, আমার ছবির পর্শনটা রেশিওটা একটু বড় হয়েছে মানে আমি এটা নেতৃত্ব দেবো, ব্যাপারটা এমন না। এখানে প্রত্যেকটা মানুষ এইটাকে নিজেকে ধারণ করবে, ধারণ করে এই কোর্সটাকে আগায় নিয়ে যাবে, রাইট? ওকে, সো আমাদের কোর্সের মধ্যে বেসিক্যালি কী থাকবে দেখো। আমরা যখন কোভিড শুরু হয় অনলাইনে প্রথম স্পেশালাইজড অর্গানাইজেশন হিসেবে বায়োলজি জার্নি শুরু করে। অন্য যে কোনো প্ল্যাটফর্মের কথা বলো, অনেকেই ছিল কমন সাবজেক্ট, স্পেশালাইজড বায়োলজি অর্গানাইজেশন হিসেবে বায়োলজি এটার জার্নি শুরু করে। এবং কোভিডের 2 থেকে 3 মাসের মাথায় আমরা প্রথম মেডিকেল কোর্স লঞ্চ করি। তারপরের বারও আমরা মেডিকেল পড়িয়েছি, হিস্ট্রি আমি তোমাদের দেখাবো। মাঝখানে এক এবং আরেকটা প্ল্যাটফর্মের সাথে আমি কানেক্টেড থাকার কারণে অনেকে এই কোর্স সম্পর্কে জানো না, যে কারণে আমরা অ্যাকচুয়ালি আমাদের এইটার লিগেসিটা ব্যাক করতেছি। কারণ বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট মেডিকেলের প্রিপারেশনের জন্য কোভিড থেকে শুরু করে পরবর্তী জার্নিতে বায়োলজি হেডার্সের সাথে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কানেক্টেড ছিল। সো এই জন্যই আমরা এটার নাম দিয়েছি লিগেসি। প্রথমটা ছিল হান্টিং এমবিবিএস, তারপরটা ছিল রিলোডেড, তারপরটা ছিল রিভলিউশন, মাঝখানে 1-1.5 বছরের মতো ছিল না। এবার আমরা এটা লিগেসি কোর্স হিসেবে রান করেছি। সো এখানে কি কি আছে, এখানে বায়োলজি আছে। বায়োলজির যে 24টা চ্যাপ্টার আছে সবগুলো লাইভ আমি নিব। বায়োলজির যে 24টা চ্যাপ্টার আছে এইটার জন্য আমরা প্রাইমারি বুক সিলেক্ট করেছি, যেমন হাসান স্যার এবং আজমল স্যার। এবং তোমরা জানো আজিবুর স্যার থেকে প্রশ্ন আসে, আলিম স্যার থেকে, মাজেদা ম্যাম থেকে প্রশ্ন আসে। এই প্রথমবার আমি ক্লাসের মধ্যে অন্য বইগুলোর টপিকগুলো পড়িয়ে দিব। সো আশা করছি তোমাদের জার্নিটা খুবই সহজ হবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জার্নির সাথে আমাদের প্রিভিয়াস কিছু কোর্স আছে, যেমন হোয়াইট বোর্ড বায়োলজি আছে। হোয়াইট বোর্ড বায়োলজি বাংলাদেশে বায়োলজিতে সবচেয়ে জনপ্রিয় একটা রিসোর্স। সো আমরা প্রত্যেকটা কোর্সে আমাদের স্টুডেন্টদের এইটা দিই, ইভেন একাডেমিকেও আমরা আমাদের স্টুডেন্টদের এইটা দিই। কেন দিই? কারণ কোনো কারণে আমার ক্লাসটা লাইভ ক্লাস করার সময় তো আমরা অনেক সময় ফান করি, রাইট? কিছু টাইম ওয়েস্ট হয়। তো অনেক স্টুডেন্ট যেন ওই ক্লাসগুলো করতে পারে, ওখানে কোনো জোকস নাই, একবার পিওর কন্টেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। সো সামহাও তুমি আমার সাথে যখন ফার্স্ট চ্যাপ্টারটা রান করবা, তখন তোমার যদি সেকেন্ড চ্যাপ্টার কোনো কোচিংয়ের মধ্যে থেকে থাকে, হোয়াইট বোর্ড বায়োলজি আছে, তাহলে যে কোনো কোচিংয়েই পড়ো, অনলাইনে পড়ো কিংবা অফলাইনে পড়ো, তোমার জন্য পারফেক্ট সাপ্লিমেন্টারি হচ্ছে এই কোর্সটা। যে কোনো কোর্সে থাকো না কেন, পারফেক্ট সাপ্লিমেন্টারি এইটা। জিকেই আছে এইটার সাথে। দেখো, জেনারেল নলেজ আমি পড়াই না, এবং জেনারেল নলেজ পড়িয়ে এই মোমেন্টে তুমি যেহেতু অন্য জায়গায়ও ক্লাস করছো, আমরা টাইম তোমার ওয়েস্ট করবো না। জিকের জন্য আমরা খুব চমৎকার এক্সাম রাখবো। তোমাদের কোশ্চেন হবে, সেই কোশ্চেনগুলোর জন্য আমাদের ভাইয়ারা আছে, এগুলো সলভ করে দিবে। এবং তোমাদের জন্য রেপিড ফায়ার রান রাখবে। সো সারাদিনে যখন তোমরা রেপিড ফায়ারগুলো দিবা, তোমাদের প্রিপারেশনটা বেটার হবে, তোমাদের ভুলগুলো তোমরা বুঝতে পারবা। বারবার যখন ভুল করবা ওইটা যখন কারেকশন করবা, পরীক্ষার হলে ইনশাল্লাহ মনে থাকবে। সাথে ইংলিশ আছে। ভাইয়া তো বললো ইংলিশে 14 মিনিমাম আমরা কাভার করাই দেবো। ভাইয়া নিজে কইরা আসছে এগুলা, এই জন্য তো ভাইয়া এত চমৎকার একটা মেডিকেলে যাইতে পারছে, রাইট? সো ভাইয়া জানে কিভাবে এই জার্নিটা করতে হবে, এবং ভাইয়ার যারা ফ্রেন্ড আছে তারা কিভাবে এত ভালো মার্ক পেয়েছিল এগুলোও শেয়ার করবে। সো তোমার যে স্ট্রেন্থটা বেটার লাগে, যেইটা তোমার সাথে কোপ আপ করতে পারে, তখন তুমি ভাইয়ের কাছ থেকে সেই জিনিসটা নিবা। একটা জিনিস বলে রাখি, কাউকে ব্লাইন্ডলি ফলো করে আগানো যায় না, রাইট? অনেকে আছে কম পড়াশোনা করে বেটার করতেছে, কোয়ালিটিফুল পড়াশোনা করে, আর অনেকে সারা দিন রাত পড়াশোনা করে চান্স পর্যন্ত মিস করে ফেলে এবং মার্কও ঠিকঠাক পায় না। সো ভাইয়ারা এবং যে ভাই এবং আপু আছে তারা তোমাদের যেটা করবে, কোয়ালিটিটা এনশিওর করবে, তোমাদের বারবার আটকায় তোমাদের বাধ্য করে বইয়ে ফেরত নিয়ে যাইতে, ওখান থেকে পড়ে তুমি যেন বেটার কিছু জাস্ট মনে রাখতে পারো, তোমার ভুলটা যেন তুমি সমাধান করতে পারো। সো আমাদের একটা জিনিস টার্গেট থাকবে, আমরা তোমাকে কোশ্চেন দিয়ে অনেক বেশি মার্ক পাইয়ে দিব না। অন্য কোচিং সেন্টারের ক্ষেত্রে কিন্তু কিছু কোচিং সেন্টারে কিন্তু এমন হয়, 100টা কোশ্চেন সেট করবে, তুমি 98টা পারছো, 99টা পারছো। ইভেন আমার মেডিকেল জার্নির সময় আমি দেখেছি যে 100-র মধ্যে 100 পাচ্ছে। সো এইটা একটা ভালো জিনিস যে এটা সবসময় তোমাকে সাইকোলজিক্যালি বুস্ট করবে। কিন্তু এখানেও আরেকটা ব্যাপার আছে যে এখানে চান্স পাওয়ার রেশিও খুব কমে যায়, যে কারণে আমরা যেটা করব, তোমাকে আমরা অনেক জায়গায় আটকানোর ট্রাই করব। কোন জায়গাগুলোতে আটকাবো? যেখান থেকে কোশ্চেন আসবে ওই জায়গাগুলোতে আমরা তোমাকে আটকানোর পর আমরা তোমাকে বইয়ে ফেরত নিয়ে যাবো। মনে রাখবা, আমাদের এই কোর্সটা হচ্ছে টেক্সট বুক ওরিয়েন্টেড একটা কোর্স, টেক্সট বুক থেকে কোশ্চেন চলে আসবে। সো আমরা অনেক কিছু এখানে দিব না, কিন্তু ফাংশনাল যা কিছু পসিবল সব কিছু দিব এখানে।
সো এইটাতেই শুধু ক্লাস হবে, লাইভ ক্লাস হবে এবং তোমাদের আর্কাইভ থাকবে। এই দুটোর জন্য তোমাদের এক্সাম হবে। এক্সাম কত ধরনের হবে আমি দেখাবো। বলে রাখি, বায়োলজির এক্সামগুলো আলাদা আলাদা হবে, এটার এক্সামগুলো আলাদা আলাদা হবে, কিন্তু যখন চ্যাপ্টার ফাইনালগুলো হবে, একটা চ্যাপ্টার শেষ করতে আমাদের 1, 2, 3টা ক্লাস লাগতে পারে, তারপরে আমরা এইটা একসাথে তোমাদের এক্সাম নেব। আচ্ছা, বায়োলজি হেটার্স, প্রথম যে জিনিসটা বলি, দেখো 2021 11ই আগস্ট, তোমরা জাস্ট দেখো, তখন কোভিড চলে আসছে, অনলাইনে পোলাপান ক্লাস করতেছে, কিন্তু তখনও গার্ডিয়ানরা বিশ্বাস করে না যে অনলাইনে পড়ানো যায়। কোভিড কতদিন পরে শেষ হবে, কবে আমরা আবার অফলাইনে যাইতে পারবো। এই পোস্টটা আমি দিছিলাম, বুঝছো, 400+ নাও, সম্ভবত আমার যতটুকু মনে পড়তেছে যে একদিনে 400 জন ভর্তি হয়ে গেছে। তো পরের দিনগুলো তো এরকম আছে, প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করতো। সো আমি তোমাদের কেন এই কোর্সটার নাম লিগেসি রেখেছি, কারণ তোমরা যেন বুঝতে পারো কোর্সে আসার সময় সে তুমি এইটাকে হালকাভাবে নিলে হবে না, হালকাভাবে কোনোভাবেই নেওয়া যাবে না। ওকে। আর মজার ব্যাপার হলো, মেডিকেল ফার্স্ট সেকেন্ড থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে যাওয়ার বড় একটা অংশ এই কোর্সটার সাথে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি কানেক্টেড থাকে, সেম পাইপলাইনের ভেতর দিয়ে চলে যায়। সো এই জন্য আমি তোমাদের হিস্ট্রিটা একটু দেখাচ্ছি। এরপরে দেখো আরেকটা স্লাইড, এটা ছিল রিলোডেডে আমাদের সাথে ছিল 2500 স্টুডেন্ট এবং মডেল টেস্ট ব্যাচ ছিল, সিক্রেট ফাইলস ছিল, সেগুলোতে আরও অনেক স্টুডেন্ট কানেক্টেড ছিল। এরপরে আসে আমাদের রিভলিউশনে দেখো 4900, 5000 স্টুডেন্ট আমাদের সাথে ছিল। এবং তার পরবর্তীতে আমি বায়োলজি হেটার্সের মেডিকেল অ্যাডমিশন কোর্সটা অফ রেখে ভিন্ন একটা প্ল্যাটফর্মে সুইচ করেছিলাম, যে কারণে এরপর আর আনা পসিবল হয় নাই। সো রিভলিউশনের পরে সরাসরি আমাদের হান্টিং MBBS লিগেসি কোর্স চলে আসছে। সো দেখো, এখানে অনেকগুলো ছবি আছে। প্রথম যে ছবিগুলো, এগুলো সব আমার কমন ফ্রেন্ড, যে কারণে তাদের ছবি দেখা যাইতেছে। মুহিব ভাই আমাদের সবগুলো কোর্সের মধ্যে ছিল, কিন্তু মুহিব ভাই কখনো মেডিকেলে চান্স পাবে না, কারণ মুহিব ভাইয়ের অনেক বয়স হয়ে গেছে, মেডিকেলের জন্য সে এলিজিবল না। আমাদের সুফি ভাই আছে, তার চান্স পাওয়ার কোনো সুযোগ নাই। BH বলে এখানে একটা আইডি আছে, ওইটার পেছনে মানুষ অনেকগুলা, ওদেরও মেডিকেলে চান্স পাওয়ার সুযোগ নাই। বাট যাদের নামগুলো দেখা যাচ্ছে না, এদিকে প্রচুর পরিমাণে ব্রাইট মাইন্ড আছে, যারা বিভিন্ন মেডিকেলে এখন চলে গেছে। সো 26 ব্যাচের স্টুডেন্টের এই কোর্সে এনরোল করার প্রয়োজন আছে কিনা? কোশ্চেন ইজ, কারা কারা এই কোর্সের মধ্যে থাকতেছে? এই কোর্সের মধ্যে থাকতেছে 25। এই কোর্সের মধ্যে থাকতেছে যারা এর আগের ব্যাচ, এখন সেকেন্ড টাইমার, তারা সাথে 26-এর স্টুডেন্ট এখানে জয়েন করছে। দেখো, আমি যদি নিষেধও করি 26-এর স্টুডেন্ট এখানে জয়েন করবা না, তারপরেও যারা আমার কাছে পড়ে তারা জয়েন করে ফেলবে। এটা একটা কারণ আছে। তোমাদের মধ্যে তো এখানে কেউ নাই যারা ঢাকা শহরে পড়াশোনা করছে, আছে নাকি? আচ্ছা, ঢাকার কিছু কলেজ আছে, একটু গেস করতে পারবা। এই কলেজের স্টুডেন্টরা করে কি, ফার্স্ট ইয়ারে প্রথম দিনে আইসা মেডিকেল কোর্সে নিয়ে ফেলে, কারণ তার টার্গেট কি, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে। ফার্স্ট ইয়ারে সে মেডিকেলে বিভিন্ন কোচিংয়ে যায়, এবং খুব মজার ব্যাপার হচ্ছে তাদের মধ্যে অনেকেই আছে যারা ফার্স্ট ইয়ারে প্রথম দিন থেকে মেডিকেলে যারা মার্ক পাচ্ছে এক্সাম দিয়ে, তাদের থেকে বেশি মার্ক তোলে। তো তোমরা দেখছো, এর পরবর্তীতে তারা আইদার ইঞ্জিনিয়ারিংও হয়ে যাচ্ছে, মেডিকেলও হয়ে যাচ্ছে, দুইটাতেই হয়ে যাচ্ছে। সো এই ধরনের অনেক স্টুডেন্ট এখানে জয়েন করবে। সো 26 ব্যাচ ডেফিনেটলি এখানে জয়েন করতে পারবা। কোশ্চেন হচ্ছে, ভাইয়া সামলাইতে কি পারবো? সামলানোর বিষয়টা কমপ্লিটলি তোমার উপরে, অনেকে পারে। সেকেন্ডলি, তোমার তো সব ক্লাস করার দরকার নেই, কিন্তু সব এক্সাম যদি পারো দিবা। আবার লাইভ এক্সাম আছে, কোনো এক কারণে মনে হচ্ছে ভাই আমি এখন এক্সাম দিব না, পরে দিব, আমার মতো টাইম করে, তুমি এক্সামগুলো দিতে পারবা। সো 26 এখানে জয়েন করতে পারবা। জিকে এবং ইংলিশের মধ্যে, ইংলিশ তো তোমাদের পড়তেই হয়, জিকে শুধু মাঝে মাঝে একটু করে দেখবা, না দেখলে না দেখবা, এটা পরে পড়া যাবে। আমি কি ভুল বলছি নাকি জিকের ব্যাপারে? তোমরা কি পড়ছো ফার্স্ট ইয়ারে প্রথম দিন থেকে? আমি 26-এর কথা বলছি। বাকি যারা আছে তাদের প্রত্যেক দিনে পড়তে হবে। কেমনে পড়তে হবে ভাইয়া কিছুক্ষণ পরে এসে তোমাদের থেরাপি দিবে। আচ্ছা, আমরা ক্লাসের যে কিভাবে নিব, দেখো এইটা হচ্ছে লাইভ ক্লাস। আমরা ক্লাস নিই জুম এবং ফেসবুকে, কিন্তু আমরা একটা দারুণ কাজ করেছি। টপারনের মধ্যে আমরা লাইভ স্ট্রিমিং শুরু করেছি। সো একটা সময় গিয়ে যাদের ফেসবুকে ডিস্ট্রাকশন হয়ে যায়, তোমরা চাইলে জুমে ক্লাস করতে পারবা। তখন আমরা শিফট করবো টপারনে কিছুদিন পরে। প্রথমে আমরা ফেসবুক থেকে শিফট করবো না, বাট আমরা শিফট করবো। সো যারা ভাবতেছো ভাইয়া কোর্সের মধ্যে জয়েন করবো না, টেলিগ্রামে তো পাওয়া যায়, টেলিগ্রামের মধ্যে তুমি পাবা না। সেকেন্ডলি, পাইরেটেড কোর্স মানে ব্যাপার, ক্লাস মানে কি সব মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ক্লাসের থেকেও বেশি জরুরি জিনিসই এক্সাম। তো এক্সামটা তো তুমি সব জায়গায় পাবা না। আবার এক্সামের যদি কোশ্চেনগুলো পেয়েও যাও,
কম্পিটিশনের যে ভাইবটা আছে এটা তুমি পাবা না, নিজেকে স্কেল করবা কীভাবে। সো যারা পাইরেটেড কোর্সের কথা চিন্তা ভাবনা করছো, চিন্তা না করে, কোর্সের ফি খুবই কম, খুবই কম, তোমরা এটাতে জয়েন করতে পারো। আচ্ছা, জুমে একটা চমৎকার ব্যাপার আছে, এক্সটেন্সিভ কিউএনএ সেশন। এটা আমি আমার একাডেমিক ব্যাচের ক্ষেত্রে করি, তোমরা যারা একাডেমিক স্টুডেন্ট আছো তোমরা রিলেট করতে পারবা। গত 1-1.5 বছর ধরে আমি এই কাজটা করতেছি। ওদের ক্লাস আমি 1.5 ঘন্টার মতো নেই, 1.5 ঘন্টা নেওয়ার পর আমি আনলিমিটেড টাইম লাইভের মধ্যে বসে থাকি, আনলিমিটেড টাইম। এই সময় তারা যেটা করে, ওই ক্লাসে যে যে জায়গায় আটকে যায় তারা ডিরেক্ট আমাকে কোশ্চেন করতে পারে, আমি তাদেরকে রিপ্লাই দিই। সেকেন্ডলি, আমি বসে থাকি, কেউ কোশ্চেন করছে না, এরপর আমি কোশ্চেন চাইতে থাকি, ইভেন হাত তুলে আমি তাদের কাছে কোশ্চেন চাইছি, এমন হিস্ট্রি আছে। সো জার্নির সময় ব্যাপারটা এমন না যে টপিকের মধ্যে তুমি আটকে যাওয়া সবসময়, ব্যাপারটা এমন ভাই খুবই খারাপ লাগতেছে, এখন এক্সামে খারাপ করতেছি, পড়লে কিছু মনে থাকতেছে না। ইভেন কিউএনএ সেশনে রেগুলার তুমি আমার সাথে কথা বলতে পারবা, আর ভাইয়াপুরা আছে তারা সারাক্ষণ তোমাকে সার্ভিসটা দিতে থাকবে, রাইট? সো কিউএনএটা হচ্ছে এখানকার বেস্ট সার্ভিস, যেটা অন্য তুমি কোথাও পাবা না। আই ডোন্ট নো পাবা কি না, বাট এখন পর্যন্ত আমার চোখে কোথাও নাই। এটা হচ্ছে হোয়াইট বোর্ড আর্কাইভ ক্লাস, এটা হচ্ছে হোয়াইট বোর্ডের ক্লাস। হোয়াইট বোর্ডের ক্লাসে আমি যেটা করেছি যে কোনো ধরনের ফান করি নাই, কোনো টাইম, এখানে কোনো টাইমের কোনো কোল্যাটারাল ড্যামেজ নাই। সো এই যে ক্লাসটা দেখো, এই ক্লাসটা হয়তোবা 7 মিনিটের একটা ক্লাস কিংবা 8 মিনিটের একটা ক্লাস। সো 8 মিনিটের মধ্যে তোমার কনসেপ্টটা তুমি এখানে ক্লিয়ার করতে পারবা। তখন 3টা বই থেকে তুমি যখন পড়বা, পড়া খুব দ্রুত হবে। ক্লাস আমরা কেন করি অ্যাডমিশনে, কোনো আইডিয়া আছে কিনা কাউরে? এক নাম্বার হচ্ছে যে কোথা কোথা থেকে আসে, এইটা একটা। সেকেন্ডলি হচ্ছে কনসেপ্ট তো অবশ্যই, ট্রিক থাকলে আচ্ছা এটাও একটা ভালো কাজে দিতে পারে, বাট বেশি ট্রিক কাজে দেয় না। আরেকটা বিষয় হলো কনসেপ্ট কেন আমরা পড়ি ক্লাসে, কারণ 80% পড়া যেন ক্লাসে হয়ে যায়, অন্তত 50% মেমোরিজ যেন ক্রিয়েট হয়ে যায়, পড়তে গেলে যেন দ্রুত হয়, অনেক দিন যেন আমাদের মনে থাকে, তাই না? এই জন্য তো আমরা ক্লাসের মধ্যে কনসেপ্ট পড়ি। তাহলে ক্লাসটা যদি এমন হয় যে 1.5 ঘন্টার মধ্যে শেষ করা পসিবল ছিল, কিন্তু ক্লাসটা 2 ঘন্টা নেওয়া হয়েছে, এর কারণ কি? তুমি পড়তে বসে জানো তোমার 2 ঘন্টা আমি সেভ করে দিতে পারি, এই জন্য আধা ঘন্টা আমি এক্সট্রা এখানে নিয়েছি, তাই না? ক্লাসগুলোতে আমাদের এই টার্গেটটা থাকবে। আচ্ছা, ওয়েবসাইটের মধ্যে কোথায় ক্লাসগুলো আছে আমি দেখাবো। আমি আরেকটা স্লাইড দেখাই, দেখো আমাদের এক্সামস আছে 3+1+1 লেয়ারে। তো এগুলা কি জিনিস? ডেইলি এক্সাম আছে, ওই চ্যাপ্টারে উইকলি বা হচ্ছে চ্যাপ্টার ফাইনাল এক্সাম আছে। আরেকটা দারুণ ব্যাপার হলো যে ওই চ্যাপ্টারের অনুশীলনী অন্য বইতে যেগুলো আছে, ধরা যাক বোটানি আমরা পড়তেছি, বোটানির আজিবুর স্যার থেকে প্রশ্ন আসে, আলিম স্যার থেকেও প্রশ্ন আসে, তো ওই বইয়ের অনুশীলনী থেকে কী কোশ্চেন আসে সেগুলো নিয়েও আমরা তোমাদের এক্সাম নেব, কারণ অনুশীলনীর কোশ্চেন এখন ডিরেক্ট তুলে দেয়, তাই না? আর একটা হচ্ছে বোর্ডে যে প্রশ্নগুলো আসছিল এগুলো আমরা তোমাদের এক্সাম নিব, বোর্ডের কোশ্চেন থেকে ডিরেক্ট কোশ্চেন আসে, ঠিক কি না? সো আমরা যদি এগুলো নিয়ে নেই, তার অনেক কোশ্চেন তারা সলভ করবে, বাট সব সলভ তো সবাই করে আসে, তারপর সবাই কেন সেম মার্ক পায় না, বেশি মার্ক পায় না, এটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে কথা বলবো। সো এক্সামের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি এক্সাম আমরা তোমাদের নেব, সবচেয়ে বেশি, আমরা এটা এনশিওর করবো। আচ্ছা, মেগা এক্সাম আছে, মেগা এক্সামগুলোতে আমি একটা কাজ করেছি, তোমাদের জন্য ক্যাশ মানি গিফট রেখেছি। তো যারা কোর্সের মধ্যে জয়েন করবা, এমনও হয়েছে 2-2.5 হাজার টাকাতে জয়েন করবা, কিন্তু বের যখন হবে 20-30 হাজার টাকা আর্ন করে চলে গেছে। ওকে, ওইটা দিয়ে বোনস কিনতে পারবা, মেডিকেলে চান্স পেয়ে প্রথম এক সেট টেক্সট বুক কিনতে পারবা, অ্যাপ্রন কিনতে পারবা। আমাদের সাথে একজন আছে, তুমি তো গিফট পাইতা না? হ্যাঁ। আচ্ছা, আমি এখানে কিন্তু লিখে দিয়েছি বোর্ড এবং অনুশীলনী প্রশ্নগুলো আমরা তোমাদের দিব, এক্সাম নেব, সলভ করায় দিব, এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট আছে। আমরা পড়াবো তোমাদের বায়োলজি, এক্সাম নিব জিকেই, কিন্তু শেষে গিয়ে আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ, এটার আমরা কমপ্লিট মডেল টেস্ট দিয়ে দেবো। কমপ্লিট মডেল টেস্ট যখন রান করব তখন দেখা যাবে যে তুমি ফুল প্রিপারেশন নিয়ে ফেলছো এই জায়গায় গিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দাগানো বই। দাগানো বই খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে দাগানো বই অন্তত আমরা বুঝতে পারি কোন জায়গাগুলোতে একটু ফোকাস করতে হবে। যে লাইনগুলো দাগানো হয় নাই মানে এগুলো পড়তে হবে না, ব্যাপারটা এমন না। এতবার বোঝাই তারপরে স্টুডেন্টরা বোঝে না যে ভাই যেগুলো দাগানো নয় ওগুলো কি পড়তে হবে। তোমরা কি করছো? দুইজন আসো। যেগুলো দাগানো নাই এগুলো আমরা পড়বো কিনা, আরো সামনে আসো, এদিকে আসো। হ্যাঁ,
যেগুলো দাগানো নেই এগুলো পড়তে হবে না, কমপ্লিটলি রং একটা কনসেপ্ট। মানে ফার্স্ট অফ অল হচ্ছে ক্লাসটা করতে হবে, কনসেপ্ট বুঝতে হবে। এরপরে হচ্ছে বইটা, পুরো বইটা নিজে নিজেই একবার গো থ্রু করতে হবে, নিজে নিজে প্রতিটা লাইনের উপর যেন তোমার চোখটা থাকে। এরপরে তুমি নিজে দাগাবা, প্লাস আর এই যে আমাদের যে এক্সক্লুসিভ দাগানো বই প্রোভাইড করা থাকবে তোমাদের, তুমি সেইটা দেখবা এবং সেটা দেখেও দাগাবা। কজ এই বইতে যে ফিচারগুলো পাবা তোমরা, সেটা সম্ভবত আর কোনো প্ল্যাটফর্মের দাগানো বইতে পাবা না, এটা আমরা ইনশিওর করতে পারি। সো হচ্ছে যেটা বললাম, অবশ্যই প্রতিটা লাইনের উপর নিজের চোখ থাকতে হবে এবং তারপরে অবশ্যই এই দাগানো লাইনগুলো তো মাস্ট মাথায় থাকতে হবে। দাগানো লাইনগুলো মানে হচ্ছে আইদার কোশ্চেন ওখান থেকে আসছিল, আর যে কোশ্চেন আসে ওখান থেকে আসার বেশি চান্স, কিন্তু দাগানো বইয়ের বাইরে থেকেও কোশ্চেন আসে, তাই না? সাদাগুলো থেকে কোশ্চেন আসতেই পারে। সো এইটা একটা বিষয়। আচ্ছা, আর একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের করবো, দেন আমি তাদেরকে করবো। কোনো একটা কোশ্চেনের আনসার ভুল দেওয়া আছে অনুশীলনী থেকে, পরীক্ষায় তো অনুশীলনী থেকে প্রশ্ন আসে, তো একটা স্টুডেন্ট কি করবে? ভুলটাই দাগিয়ে আসবে না সঠিকটা দাগাবে? ভাইয়া মোস্ট কন্ট্রোভার্সিয়াল একটা কোশ্চেন। সো আমার মতে ভাইয়া, এইটা যখন আমি এই কোশ্চেনটা পাই, অনেক পেয়েছি আর কি। সো ফার্স্ট অফ অল আমি সবাইকে বলেছি এক কথায় যে অবশ্যই অবশ্যই সঠিকটা পড়তে হবে, সঠিকটা মনে রাখতে হবে এবং সঠিকটা দাগাতে হবে, এর কোনো বিকল্প নাই। কজ সকল সাবজেক্ট মিলিয়ে কমপক্ষে 200-300 কোশ্চেন এরকম থাকবে যে ভুল, এবং এই কোশ্চেনগুলোর মধ্যে অনেক ওভারল্যাপিং আছে। যেমন ধরা যাক একই বইয়ের অনুশীলনীতে যেটা আছে আবার বইয়ের শেষে যেটা আছে ভাইয়া, ওখানে আবার ঠিক দেওয়া আছে, অনুশীলনীতে ভুল দেওয়া আছে। সো কোশ্চেনটা কোন বই থেকে কোথা থেকে পিক করা হয়েছে এটা কেউ জানে না। সো মানে কোশ্চেন যেটা আছে, মানে ভুল উত্তর এটা মুখস্থ করে যাবো, এটা এক ধরনের ফালতু চিন্তা ভাবনা আমার মনে হয় আর কি। সাবাস। মানে আমি জাস্ট একটা কোশ্চেনের কথা বলি, ধরা যাক হচ্ছে বায়োলজির একটা কোশ্চেন আছে, কোশ্চেনের নাম মাথায় নেই, তো এইটা দেখবা আলিম স্যারের বইয়ের মধ্যেও আছে, হাসান স্যারের বইয়ের মধ্যেও আছে, আজিবুর স্যারের বইয়ের মধ্যেও আছে। কোশ্চেন হইলো যে হাসান স্যারের বইয়ের মধ্যে ভুল উত্তর দেওয়া আছে, কারণ তুমি তো এটা নিয়ে খুব প্যানিক করতেছো। আজিবুর স্যারের বইয়ে সঠিক দেওয়া আছে কিংবা আলিম স্যারের বইয়ে সঠিক দেওয়া আছে, কোশ্চেনটা কোন জায়গা থেকে তুলে দিছে এটা তো তুমি জানো না, ঠিক কি না? আর সামহাও যদি এই জিনিসটা পরীক্ষা হইছে, বইয়ের মধ্যে ভুল সলভ দেওয়া আছে, কি হবে না হবে, এখন এইটা যদি স্বাস্থ্য মন্ত্রণালয় জেনে যায় যে পোলাপান খুব প্যানিক করতেছে, এখন তারপরে যদি ওরা সঠিকটা নিয়ে নেয় তখন কি করবা? তো সবসময় সঠিকটা দাগাবো, বুঝতে পারছো? ভাই কিন্তু এটাই ক্লিয়ার করে দিছে, যেটা সঠিক সেটা দাগাইতে হবে, ইভেন ভুল সলভ দেওয়া থাকলে সঠিক সলভ করতে হবে। আর সামহাও পুরো বইয়ের মধ্যে সবগুলো বই মিলাই ধরা যাক 200টাতে ভুল আছে, এমন কি চান্স নাই যে 200টার একটাও আসলে আসেনি? এমন তো হইতে পারে। জি ভাই, অবশ্যই। আর যদিও আসে ম্যাক্সিমাম তো 1-2টা আসবে। জি আর 1-2টা যদি সে ভুলও করে আসে, ডিএমসিতে চান্স পাবে না ভাই। এইটা হচ্ছে অনেকের যেটা ভুলটা করে, যে মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে মানে কিছু মানে মরিচিকার পেছনে দৌড়ায় অনেকে। যেমন এই যে অনুশীলনীতে ভুল থাকে কোশ্চেন, বা অনুশীলনীতে আছে জটিল ম্যাথ, এগুলো আমরা কিভাবে করবো, সো ম্যাথগুলো উত্তর মুখস্থ করে এগুলো। দেখো, ডিএমসিতে চান্স পাওয়ার জন্য আমাদের বার প্রবাবলি 79 পয়েন্ট সামথিং এর ডিএমসিতে চান্স হচ্ছে। সো মানে ডিএমসিতে চান্স পাওয়ার জন্য তোমাকে অনেক অনেক কোশ্চেন ভুল করে আসতে হবে বা ছেড়ে আসতে হবে। সো কোন প্রশ্নটা ছাড়তে হবে এইটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এই ধরনের কোশ্চেনগুলোর পিছনে না ছুটে, মানে যেগুলি ক্রিম কোশ্চেন, যেগুলি না পারলে চান্স মিস হয়ে যাবে, সো সেগুলি অবশ্যই, সেগুলি সবগুলো কারেক্ট। দ্যাট মিনস কিছু কোশ্চেন দেয় যেটা তোমার টাইম কিল করবে, তার মানে তুমি টাইমটা ঠিকঠাক ইউটিলাইজ করতে পারছো কিনা এটা কিন্তু এক্সামের কোশ্চেনে জাজ করা হয়, রাইট? কিছু কোশ্চেন আছে কেউ পারবে না, তার মানে এখন পর্যন্ত কেউ 100তে 100 পায়নি, তাই না? সো তোমার কতগুলো ভুল গেছিল তোমার জার্নিতে? ভাইয়া এই মুহূর্তে মনে নেই, তবে আই গেস 8টা ভুল সামথিং লাইক দ্যাট। তুমি ভুল করছিলে না, দাগাও নেই? না ভাই, আমি হচ্ছে সম্ভবত 94টা দাগাই নেই, আমার ঠিক খেয়াল নেই আর কি। আচ্ছা, 94 দাগাইছি, 6টা দাগাই নেই। তোমার কি মনে আছে কিনা? খেয়াল। আমার 11টা ভুল গিয়েছিল এবং 2টা দাগাই নাই আমি। 13টা, ওকে, ডিএমসিতে। দ্যাট মিনস কিছু কোশ্চেন তুমি ভুল করবাই, একেবারে নিখুঁত হওয়া ব্যাপারটা এমন না। প্রত্যেক দিন পরীক্ষা দিবা, দেখবা যে অনেক প্রশ্ন ভুল যাচ্ছে। তোমাদের আমি একটা স্টোরি শেয়ার করি যেটা এখানে দেওয়া নেই। সিক্রেট ফাইলসের লাইভ লঞ্চিং যখন আমি করব কাল পরশু, তখন আমি জানাবো এটা। সিক্রেট ফাইলসে অনেক স্টুডেন্ট প্র্যাকটিস করে, তো আমি সুশোভন বাছাড়ের যখন সে রেজাল্টটা আসলো যে ফার্স্ট কে হয়েছে, দেখার জন্য আমি সার্চ করলাম আমার ডেটাবেজে গিয়ে, তখন দেখলাম তার নাম আছে, এবং অনেক এক্সামে দেখলাম যে 60, 62, 65 করে পেয়েছে। আবার মেডিকেলে গিয়ে সে ফার্স্ট হয়েছে। 60, 62তে অনেকগুলো সে দাগায় না, কিংবা অনেকগুলো সে ভুলও করেছে। তার মানে তোমার যে জার্নিটা শুরু হচ্ছে আমাদের সাথে, এখানে অনেক ভুল করো, অনেক কম মার্ক পাবে, এটা ডিপ্রেসড হওয়া যাবে না।
আজকে যেভাবে শুরু করেছো পরের দিনও সেম এনার্জি নিয়ে শুরু করতে হবে, বুঝতে পেরেছো? খেলা হবে 1 ঘন্টা, রাইট? জি ভাইয়া। ওকে, সো দাগানো বইয়ের ব্যাপারে তুমি বলছো যে অ্যাকচুয়ালি আমরা বেশ ভালো ইফোর্ট দিয়েছি এখানে, চরম ইফোর্ট দিয়েছি আমরা এখানে। এটা দাগাইতে গেলে প্রচুর টাইম লাগে, বাট আমরা এটা ইনশিওর করতেছি। ওকে, যদি তোমরা আসতা এই সাইডে, এটা হচ্ছে র্যাপিড ফায়ার। তোমাদের জার্নিতে র্যাপিড ফায়ার তোমাদের কেমন সাপোর্ট দিয়েছে বা স্টুডেন্টের কেমন সাপোর্ট দিবে, এটা তোমরা কিভাবে আসলে কন্ডাক্ট করবা? আচ্ছা, তো এক্ষেত্রে অনেক মানে আমরা যে এক্সামগুলো দিই, ডেইলি এক্সামগুলো দিই, তো দেখা যায় এখানে হচ্ছে আমরা মোস্টলি চেষ্টা করি যে একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন দিতে, মানে মেডিকেলের জন্য একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন দিতে। তো দেখা যায় যে কিছু টপিক থাকে, এই টপিকগুলা আমরা দেখা যায় যে খুব স্ট্যান্ডার্ডের মধ্যে ফেলি না, যে আচ্ছা এখানে তো মেডিক থেকে একটা প্রশ্নও হয়নি। তো দেখা যায় এগুলো কিন্তু আমরা যে আমাদের ডেইলি এক্সাম আছে সেগুলোতে ফেস করি না। কিন্তু আসলে কোয়েশ্চেন কোথা থেকে হবে, এই বছর মানে এত বছর ধরে এই টপিক থেকে কোনো প্রশ্ন হয়নি, তাই বলে যে এখান থেকে হবে না সেটা কিন্তু আমরা জানি না, তাই না? তো এরকম কিছু টপিক থাকে যেগুলো আসলে হয় কি যে আমরা ডেইলি এক্সামে ফেস করি না, কিন্তু আমরা তো সেগুলো ছেড়ে দিতে পারি না, তাই না? তো ওই সকল টপিকগুলো আমরা এনশিওর করবো যে তোমরা র্যাপিড ফায়ারে ফেস করো। আর এছাড়া আমাদের কিছু টপিক থাকে যে মেডিকেলে বারবার আসে, তোমরা দেখা যায় যে এই সেম প্রশ্ন ফেস করতে করতে আসলে মনে হয় যে এটা তো পারি, তখন অটোমেটিক একদম দাগায় ফেলো। তো ওইসব প্রশ্নও কিন্তু আমরা র্যাপিড ফায়ারে দিব, যাতে তোমরা হচ্ছে যে যে এই এই যে তোমাদের ইউজ টু হয়ে যাওয়া, এই ইউজ টু হতে পারে। কারণ আমরা জানি যে মেডিকেলে প্রতি বছরই রিপিটেড কোয়েশ্চেন আসে। সো এই সকল মেডিকেলের কোয়েশ্চেন যেগুলো আছে যে রিপিটেড আসে, সেগুলো আমরা র্যাপিড ফায়ার দেবো। আবার হচ্ছে যে আমাদের যে সকল কোয়েশ্চেন হয়তো যে সকল টপিক আসে না, সেগুলো আমরা র্যাপিড ফায়ারে দেওয়ার চেষ্টা করবো। তো র্যাপিড ফায়ারে দিলে হবে কি যে আমরা র্যাপিড ফায়ারের ক্ষেত্রে কিছু করবো হচ্ছে তোমাদেরকে অপশন দিব, সো তোমরা অপশন দেখে দাগাবা। আবার কিছু প্রশ্ন এমন দিব যে অপশন দিব না। সো আমরা সবাই আই থিঙ্ক অ্যাক্টিভ রিকল এইটা আমরা জানি, তাই না? যখন তুমি কোনো ইনফরমেশন তোমার মাথা থেকে বের করবে যে আচ্ছা এই টপিকটা আমি পড়েছি, এখন এই টপিক থেকে আমি কি জানি, মানে সোজা কথা নিজের মাথা থেকে যখন বের করবে, তখন কিন্তু সেটা আরো বেশি ব্রেনে থাকে, সেটা আমরা সবাই জানি। সো এই র্যাপিড ফায়ারে কিন্তু তোমার এই হেল্পফুলটা হবে, অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য। তোমরা হচ্ছে যে দেখবা যে একটা টপিকে তোমরা হয়তো অনেক ভালো করে পড়েছো, বাট আমরা একদম চিপা থেকে কোয়েশ্চেন বের করবো, কোয়েশ্চেন বের করে যাতে তোমার হচ্ছে যে মাঝে মাঝে কনফিডেন্স খুব বুস্ট আপ করে দিব, আবার মাঝে মাঝে একদম কনফিডেন্স হচ্ছে একদম ভেঙে দিব, যাতে হচ্ছে তুমি খুব ডিপ্রেশনে পড়ে গিয়ে পড়ালেখা নাও ছেড়ে দাও, আবার খুব কনফিডেন্স এসে আবার সেই পড়ালেখা না ছেড়ে দাও, ঠিক আছে? তো আশা করি আমাদের এই র্যাপিড ফায়ারের ফিচারটা খুবই ভালো হবে, অ্যান্ড তোমরা আসলে এনজয় করবা। কারণ আমরা জানি যে আমাদের যেমন গেম খেলতে খুবই ভালো লাগে, র্যাপিড ফায়ারের বিষয়টা কিন্তু এরকম। তোমাদের দেখবা যে এখানে একটা গেমের টাইপ ভাইব পাচ্ছ, যখন দেখবে যে ভালো করতেছো তখন খুবই ভালো লাগবে। অ্যান্ড আশা করি তোমরা সবাই হচ্ছে প্রতিদিন অ্যাটেন্ড করবে। এখানে আসলে কনসিস্টেন্সি খুবই ম্যাটার করে। তুমি একদিন অ্যাটেন্ড করলে একটা টপিক খুব ভালো হলো, আরও হতে দেখা গেল যে তুমি 3 দিন আর কোনো খোঁজ খবর নয়, র্যাপিড ফায়ার অ্যাটেন্ড করলে না, মনে হলো যে এটা তো মানে মাস্ট কিছু না। সো এমন করবে না, আশা করি সবাই রেগুলার থাকবে এখানে। ওকে, নাবিলার কাছে কোশ্চেন হচ্ছে যে আমরা এখানে লিখেছি উইকলি কিউএনএ কিউবিন, এটা অ্যাকচুয়ালি ফেসবুকে দেওয়া একটা পোস্ট। পোলাপান যদি কখনো আটকে যায় ওখানে কোশ্চেনগুলো করবে, আমরা ওগুলোর সাপোর্ট দিব। তো এইটা নিয়ে প্ল্যান কি, বা এটা তোমার লাইফে কেমন কাজে লাগছে, ওদের কেমন? ফার্স্ট অফ অল হচ্ছে কিউবিন নিয়ে যদি বলি, কিউবিন হচ্ছে তোমাদেরকে ফেসবুকে একটা পোস্ট দেওয়া হবে, যে পোস্টটা হচ্ছে পিন করে রাখা হবে, এবং পার সাবজেক্ট আলাদা আলাদা একটা পোস্ট দেওয়া হবে, এবং তোমরা কমেন্ট হচ্ছে পার্টিকুলার সাবজেক্ট অনুযায়ী কমেন্ট করতে পারো। তো এটার যে ভালো দিকটা ওটা হচ্ছে সবগুলা একই সাবজেক্টের কোয়েশ্চেনগুলো একসাথে রাখা হবে, এবং আমরা হচ্ছে ট্রাই করব একদিনের মধ্যে তোমাদের সবগুলো প্রবলেমের আনসার দেওয়ার। আর প্রবলেমগুলোর আনসারগুলো একদম স্পেসিফিক দেওয়া ট্রাই করবো, যাতে হচ্ছে এটা তোমাদের মানে কাজে আসে আসলে। ভাইয়া এবং আপুরা অনেক কথা বলেছে, যদি কোনোটা দেখো যে ঠিকঠাক তারা করেনি, কোশ্চেন অ্যারাইজ করবা, ঠিক আছে? বায়োলজি এটার সেই সুযোগটা আছে, তুমি আমারও গালি দিতে পারবা, শুধু শব্দ চয়নটা শ্লীল হইতে হবে, সুন্দর হইতে হবে, তাই না? আচ্ছা, গাইডলাইন নিয়ে আমার নিজের কিছু কথা আছে। গাইডলাইনের মধ্যে ব্যাপারটা এরকম যে ফিজিক্স কীভাবে পড়তে হয়, কেমিস্ট্রি কীভাবে পড়তে হয়, এটা একটা গাইডলাইনের পার্ট। আটকে যাচ্ছ কীভাবে রিকভার করবা, ক্লাস পেন্ডিং হয়েছে কীভাবে রিকভার করবো, এটাও একটা গাইডলাইনের পার্ট। তো কোশ্চেন হইতেছে ঢাকার ক্ষেত্রে এইটা ইস্যু হয়, যেমন কিছুদিন আগে হঠাৎ করে একটা কোর্স শেষ করতে হবে, টাইম নাই, কিন্তু আমার হয়ে গেছে চিকনগুনিয়া, আমি তো দাঁড়াইতে পারতেছি না, হাতও তুলতে পারতেছি না, জয়েন্ট পেইন শুরু হয়ে গেছে। তো ঢাকা শহরের স্টুডেন্টরা তো সামনে এমন হইতে পারে যে ডেঙ্গু হয়েছে, টাইফয়েড হয়ে গেছে। ঢাকার বাইরে থেকে যারা আসে তাদের ক্ষেত্রে টাইফয়েড হইতেই পারে। তো তোমরা কি এই ধরনের গাইডলাইনগুলো রাখবা কি না, যেগুলা তার সাইকোলজিক্যালি তাকে বেটার রাখবে এবং হেলথ বেটার রাখবে? এই ধরনের প্ল্যান আছে কিনা?
গাইডলাইন্সের ক্ষেত্রে হচ্ছে তোমরা তোমাদের অ্যাডমিশন জার্নিতে ছোটোখাটো বড় মেন্টাল হেলথ রিলেটেড বা তোমাদের পড়াশোনা রিলেটেড যে কোনো কিছু যেটা তোমাদের অ্যাডমিশনে হেল্প করবে, আমরা আপু ভাইয়ারা সবাই ট্রাই করবো তোমাদের সবগুলো কোয়েশ্চেনের আনসার দেওয়ার। আর যে কোয়েশ্চেনগুলো একদম বেশি স্পেসিফিক এবং ইম্পর্টেন্ট মনে হবে ওইটা হচ্ছে আমরা একদম ইলাবোরেটলি আলাদা একটা পোস্ট করে এবং তোমাদেরকে মেনশন করে ওই পোস্টগুলো আমরা স্পেসিফিক প্রাইভেট গ্রুপে করে রাখবো। এবং যদি এমন কিছু টপিক থাকে যেটা হচ্ছে তোমরা কমেন্টও করতে পারছো না বাট তোমাদের জানা খুব প্রয়োজন, তখন তোমরা চাইলে প্রাইভেট গ্রুপের যারা আছো তারা হচ্ছে আমাদেরকে পার্সোনালি মেসেজ দিতে পারো, ওটাও আমরা সাহায্য করব। সো ফুল অ্যাডমিশন কোর্সে তোমাদের যাতে কোনো হার্ডশিপ না হয় ওইটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ওকে, থ্যাংক ইউ। সিক্রেট ওয়ান বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে একটা সময় গিয়ে না আমরা অনেকগুলো প্রমিস করতাম, 25টা ফিচার প্রমিস করলাম, সামহাও যদি একটা ছুটেও যায় স্টুডেন্ট কোশ্চেন অ্যারাইজ করে, তো এমন সময় হয়তো অ্যারাইজ করলো যে জিনিসটা আমরা এই মোমেন্টে আর দিতে পারলাম না, আর কোনো সুযোগ নেই। এই জন্য আমরা ফিচারের পরিমাণ কম রেখেছি, ফাংশনাল যেগুলো তোমার কাজে লাগবে এগুলো আমরা রেখেছি। সিক্রেট ওয়ানের মধ্যে এমন হইতে পারে এমন একটা জিনিস আসলো যেটা তোমার জার্নিটাকে আর স্মুথ করে দেবে, আমরা এগুলো এনশিওর করবো ইনশাল্লাহ, এই জন্য আমরা বলতেছি না এটা এখানে। তো দেখি আর কি কি স্লাইড আছে প্লিজ। আচ্ছা, আমি এখন একটু তোমাদের দেখাবো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে বা টপারনের মধ্যে কিভাবে তোমরা ক্লাসগুলো পাবা, কোথায় আছে, ডাউটসগুলো কোথায় জানাবা এবং সব কিছু কোথায় পাবা। দেখো, তোমরা যারা স্টুডেন্ট এখনও টপারনে ঢুকতে পারো নাই কখনো, এই যে এখানে যাবা, toparon.com লিখে এখানে সার্চ করবা, TOPPERON.com। তোমরা সরাসরি গুগল সার্চ বারে যাবা না, তোমরা যাবা হচ্ছে ক্রোমের টপ সার্চ বারে, গিয়ে একদিন এইটাকে অ্যাপের মতো আইকন করে তোমার ফোনের মধ্যে সেট করে রাখবা যেন ফিউচারে সিঙ্গেল ক্লিকে তুমি এখানে চলে আসতে পারো। তো তোমরা যদি যাও লগ ইন করো তাহলে তোমরা এইটা পাবা, টপারনের ফিড প্রথমে পাবা। সো তুমি এই কোর্সের মধ্যে কি করতেছো, কি ধরনের কোশ্চেন আছে, কি ধরনের ডাউট আছে, আমরা সারাক্ষণ তোমাদের কিন্তু ফিডে দেখবো। যেমন এটা একটা স্পেসিফিক কোর্স, একটা স্টুডেন্ট এই ডাউটটা পোস্ট করেছে, এইটার রিপ্লাই কিন্তু আমরা এই যে জায়গায় কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। তো তোমার যেখানেই কোনো কমেন্ট করো না কেন, পোস্ট করো না কেন, ডাউট জানাও না কেন, এইটার রিপ্লাই আমরা তোমার দিয়ে দিতে পারবো, এটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি যাবা কোথায় দেখো, প্রত্যেক দিন রুটিনে যাবা, প্রত্যেক দিন আমরা সবগুলো একটা জায়গায় কমপ্লিট ইকোসিস্টেমের মধ্যে ঢোকাই দিয়েছি। ধরা যাক আজকে 30 তারিখ, আজকে যদি তোমার কোনো এক্সাম থাকে 1টা 2টা 3টা 4টা, জাস্ট এই বাটনটাতে যাবা, বাটনে গেলে দেখবে এই ডান সাইডে সব দেখা যাচ্ছে, দেখো 2টা লাইভ চলতেছে। দ্যাট মিনস তুমি জাস্ট এখানে জয়েন নাও দিয়ে দিবা, সাথে সাথে দেখো তুমি এক্সামের মধ্যে চলে আসো, দেখছো? সো তোমার দেখো টাইমার রান হয়ে গেছে, এর আগে আমি ঢুকছিলাম এখানে, এই জন্য দেখো ওই টাইমটা আগেই চলে গেছে। তারপর তুমি এক্সাম দিবা, দেখো পরেরটা আর কিন্তু দিতে পারবা না, একবার দাগাবা শেষ। দেন কোশ্চেন এইটা দিবা, একটা সময় গিয়ে তুমি সাবমিট করবা। সাবমিট যখন করবা সাথে সাথে তো তুমি রেজাল্ট পাবা না, কারণ স্টিল লাইভের মধ্যে আছে, কোশ্চেনটাও তো তুমি বাইরে জিজ্ঞেস করবা না। তো লাইভের যখন টাইম শেষ হয়ে যাবে তখন লিডার বোর্ডটা পাবলিশ হবে, আমি তোমাদের দেখাচ্ছি কোথায় আছে এটা। সো টপারনের তুমি সবগুলো এক্সাম সবগুলো এখান থেকেই তুমি পাবা। একটু পরে গিয়ে আমি দেখাবো আরও একটা জায়গা আছে যেখানে এক্সাম সলভ, লিডার বোর্ড সব পাবা। সো রুটিনটা রেগুলার ফলো করবো, অন্তত ফিডে আসবা, ফিডে এসে সরাসরি রুটিনে চলে যাবো, আজকের কোনো ইভেন্ট আছে কিনা সব কিছু এখানে পেয়ে যাবা। টপফ্লিক্স কি, এটা তোমাদের নেটফ্লিক্স, তোমরা এখানে ক্লাস করবা। তো এটা যদি মেডিকেল ভার্সিটি হয় তুমি জাস্ট এখানে যাবা, দেখো হোয়াইট বোর্ড আর্কাইভগুলো প্রত্যেকটা চ্যাপ্টার বেসিসে দেওয়া আছে। তো হোয়াইট বোর্ড আর্কাইভগুলোতে অনেক ডিটেইল আলোচনা করা হয়েছে, কিন্তু এমন না যে প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা। দেখো প্রথম যে ক্লাসটা 27 মিনিটের, এটা 39, এটা 23। সো তুমি যদি একটু নিচে আসো দেখো এটা 8 মিনিটের, এটা 9 মিনিটের, এটা 14 মিনিটের। টপিক বাই টপিক প্রত্যেকটা ব্লক বাই ব্লক আমরা কাভার করে দিয়েছি হোয়াইট বোর্ডের মধ্যে। সো সামহাও একটা চ্যাপ্টার আমার সাথে পড়ছো, কোনো কোচিংয়ে পড়াশোনা করছো, ওই চ্যাপ্টারটা এখনও এখানে পড়ো নাই, হোয়াইট বোর্ড থেকে দেখে নিবা। ওকে, আর দেখো তোমার যে টপফ্লিক্সেই ক্লাস পাইলা, যেখানে লাইভেরও আমরা এখানে একটা দিয়ে দিব, প্লেলিস্ট দিয়ে দিব, ওখানে পাবা। এক্সাম বাটনে গেলে তুমি এক্সাম পাবা, এখনও যেহেতু এক্সাম নাই, এই যে একটা এক্সাম এখানে দেওয়া আছে। সো দিস ইজ এক্সাম, পার্টিসিপেট করতে গেলে জাস্ট এখানে যাবা, তারপরটা তুমি বুঝতে পারবা। ডক্স কি, ডক্স হচ্ছে তোমার যতগুলো লেকচার স্লাইড থাকবে এখানে সবগুলোই প্লেলিস্ট আকারে সাজানো থাকবে। আমি তোমাকে আরেকটা কোর্স দেখাই, ওখানে সব কিছু আছে, দেখলে বুঝতে পারবা। এই যে দেখো, দেখছো লাইভ ক্লাসগুলো এখানে, আর্কাইভ ক্লাসগুলো এখানে,
এক্সামের এখানে যাও, দেখো এক্সামগুলো কি সুন্দর সাজানো আছে। এগুলো টাইম শেষ হয়ে গেছে, এই জন্য এখানে রিটেক দেখাচ্ছে, এটা লাইভ এক্সাম, এই জন্য পার্টিসিপেট দেখাচ্ছে। সো এক্সামে তুমি যদি যাও, তুমি চাইলে রিটেক দিয়ে এক্সাম শুরু করতে পারবা। সলভ দেখতে চাইলে যা সলভে যাবা। দেখো প্রথম সলভে আমরা যেটা এক্সপ্লেনেশন সহ সঠিক আনসারটা দেখিয়েছি। রিপোর্ট থাকলে রিপোর্ট করবা, ভাই বানান ভুল আছে, ভাই আনসার ভুল আছে, ভাই কোশ্চেন কোয়ালিটি আরও হার্ড করতে হবে, বেটার করতে হবে, তুমি রিপোর্টের মধ্যে ওটা লিখে দিবা। কুইক ভিউতে যদি যাও, খুব দ্রুত তুমি বুঝতে পারো 1-এর A, 2-এর B, 3-এর D। আরেকটা ভিউ আছে আমাদের এখানে, ওএমআর ভিউ। ওএমআরে কীভাবে দাগাইতা এটা এখানে কিন্তু দেওয়া আছে। সো এক্সামটাকে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভিউটা তোমাদের দিয়েছি। তো এইটা ছিল এক্সাম। এবার চলে আসি, রিটেক তো তোমাদের দেখাইছি, সলভ দেখাইছি, বা র্যাঙ্কিং। দেখো প্রত্যেকটা এক্সামের একটা করে র্যাঙ্কিং ক্রিয়েট হবে। লাইভের যখন টাইমটা শেষ হবে, তোমার একটা র্যাঙ্কিং থাকবে। র্যাঙ্কিংয়ের মধ্যে মাঝখানে ফার্স্ট, বামে সেকেন্ড, ডানে থার্ড, নাম থাকবে, নামের নিচে কলেজ থাকবে এবং পজিশনগুলো থাকবে। দেখো কোনো কারণে মনে হলো ভাইয়া এখানে খুঁজেই পাচ্ছি না আমারটা, তো সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে তোমার নামটা লিখে সার্চ করবা, তোমার রেজাল্টটা চলে আসবে, তোমার পজিশন চলে আসবে। ঠিক আছে, সামনে আমাদের আরও কিছু প্ল্যান আছে, এখানে যদি আমরা অ্যাড করতে পারি করে ফেলবো, তখন দেখবা ওইটার কোথাও নেই, শুধু এখানে আছে। শেষ, যারা এখনও কালেক্ট করো নাই, সব বাটনে যাবা, টপারনের সব বাটনে গিয়ে যে কোনো জায়গা থেকেই কিনতে পারবা। বাট বিএইসে যদি যাও, দেখো বিএইসে নিজস্ব একটা শপ আছে, দেখছো এখানে বিভিন্ন কোর্স আছে, তুমি এখানে এনরোল করতে পারবা। এই যে দেখো মেডিকেল রিলেটেড কী কী আছে, সিক্রেট ফাইলস আছে, এইটা আছে, তুমি এখান থেকে এনরোল করতে পারবা। সো শপে গিয়ে বিএইসের লোগোতে যাবা, নিজস্ব শপ আছে আমাদের, সেখান থেকে তোমরা পেয়ে যাবা। ভাই আমি যে ডাউটগুলো পোস্ট করছি, কোশ্চেনগুলো আস্ক করতেছি, সেগুলো কোথায় পাবো পরে? নিজের প্রোফাইলে যাবা, প্রোফাইল, এই যে দেখো তোমার যত পোস্ট তুমি দিবা সব এখানে পাবা। পরবর্তীতে যদি কোনো পোস্ট তোমার কাজে লাগে, তুমি এখান থেকে রেকর্ড দেখে নিতে পারবা। তোমার যতগুলো পোস্ট করা ডাউট থাকবে সবগুলো এই জায়গায় থাকবে, তুমি দেখে নিতে পারবা, ইভেন রিপ্লাই সহ। এটা একটা কোশ্চেন, এই যে দেখো এটা রিপ্লাই, দেখছো এখানে একজন মানুষ রিপ্লাই দিয়েছে তোমার কোশ্চেনের। আর উপর একটা দেখছো ডাউট এআই আনসার দিয়েছে। আমাদের এখানে সেলফ ট্রেন ডাউট এআই আছে। তুমি চাইলে যদি এমন মনে হয় রাত 3টার দিকে ভাইয়ারা কেউ জেগে নাই, তুমি এআই অপশনটা যদি মার্ক করে দিয়ে দাও ডাউট দেওয়ার সময়, সাথে সাথে তোমার আনসার জেনারেট হবে। ভাইয়া কোথায় আছে ওইটা দেখাচ্ছি, দেখো টপফ্লিক্স তো তোমার কোর্স, তাই না, তোমার নিজের কোর্স। টপফ্লিক্সে দেখো এটা তোমার কোর্স, প্লেলিস্ট এখানে আছে, এক্সাম এখানে আছে, ডক্স এখানে আছে, প্রাইভেট গ্রুপে এখান থেকে তুমি সরাসরি যাইতে পারবা। তো যে কোনো একটা ক্লাস যদি তুমি ওপেন করো, এই ক্লাস পড়ার সময় সামহাও একটা ডাউট হয়েছে, জাস্ট এই ডাউট বাটনটা এই যে এখান থেকে অন করবা, করে তুমি এখানে ডাউটটা টাইপ করবা, করে দেখো ফটো দিতে চাইলে এইটা, আর যদি তুমি এখানে এআই আনসার চাও জাস্ট এটা সিলেক্ট করে দিবা। সো আমি যদি একটা কোনো কোশ্চেন করি, কি কোশ্চেন করতে পারি? জাস্ট একটা কোশ্চেন, তুমি যদি এটা মার্ক করে দাও তাহলে তুমি এআই আনসার পাবা। জাস্ট পোস্ট করবা, তোমাকে এআই আনসার দিচ্ছে। এগুলো লাগবে না, হ্যাঁ, বাট আমরা যেটা করেছি, তোমাদের যে বইগুলো আমরা পড়াবো সেই বইগুলো থেকে আনসারগুলো আমরা এখানে দিয়েছি। সো মোস্টলি সে যেটা করবে, তোমাদের বই থেকে আনসার এনে দিবে, ইন্টারনেট থেকে খুঁজে এনে দিবে না। সো এইটা হচ্ছে তার আনসার। তুমি যদি বাংলা না লিখতে পারো, তুমি যদি তাকে বাংলিশেও লেখো, সে তোমাকে রিপ্লাই দিবে বাংলিশে। বুঝতে পেরেছো? আর ভাইয়া ডাউটটা কই চলে গেল? তুমি যে ফিডে যাও, দেখো ফিডটা রিলোড দিই আমি, দেখো ডাউটটা এখানে চলে আসছে, রিপ্লাইটা কি ছিল এই যে দেখো এখানে। সো এই ছিল ইস্যু, আমি তোমাদের জানিয়ে দিলাম। আর ছোট্ট একটা জিনিস যেটা এখনো তোমাদের আমি দেখাই নাই, যে কোনো ক্লাসের নিচে গেলেই ওই ক্লাসের তুমি স্লাইডটা পাবা, এখান থেকে স্লাইড। কিংবা তুমি যদি চাও ভাইয়া আমি একটা স্লাইড নিব না, পুরো কোর্সের যত স্লাইড আছে সবগুলো এক জায়গায় আছে কি না, এই ডক্সে যাবা, ডকুমেন্টস আছে এখানে, দেখো জেনারেল প্লেলিস্টের মধ্যে আমরা কিছু দিয়ে দিই যেটা সব সময় লাগে।
তারপর এই চ্যাপ্টারে দেখো প্লেলিস্টটা এখানে গোছানো আছে, তুমি যে কোনো পিডিএফ এখানে ডাউনলোড দিতে পারবা। সো এই ছিল টেকনোলজি, আরও অনেক কিছু আসতেছে। তোমরা যারা আগে থেকে, আমাদের এক্সামের একটা অ্যাপ আছে টেস্টিফাই নামে, তো এখানে কোর্স কিনলে অটোমেটিকলি ওই অ্যাপের মধ্যে তোমার কোর্সটা অ্যাভেল হয়ে যায়। তো মোবাইলটা, এটা শুধুমাত্র আমাদের অ্যান্ড্রয়েড প্লে স্টোরের মধ্যে আছে, তুমি ওখান থেকে ডাউনলোড দিয়ে দাও, অ্যাপের মধ্যে তুমি এক্সাম দিতে পারবা। সো এখন আমরা আর 5 মিনিট হয়তো বা কথা বলবো, বাকিদের সাথে নিয়ে আমি কথা বলবো, তাদের দিক থেকে কি কি কথা আছে। আমার যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের পক্ষ থেকে, এটা আমি তাদেরকে আস্ক করবো। প্লিজ নাবিলা। ওকে, কিছু বলো স্টুডেন্টের উদ্দেশ্যে। তোমাদের যদি জিকের সম্পর্কিত কোনো ট্রিক্স, তারপর টিপস, ইজি কোনো ওয়ে লাগে, ওইটা হচ্ছে আমি তোমাদেরকে মানে প্রোভাইড করব। আমার পড়ার সময় আমি জিকে নিয়ে কিছু প্রবলেম ফেস করতাম, যেমন হচ্ছে আমার এক্সাম্পল মানে কিছু মান মনে থাকতো না, সাল মনে থাকতো না, তারপর হচ্ছে কোন জেলায় কোন বীরশ্রেষ্ঠ ছিল এগুলো মনে থাকতো না। মানে অনেক কিছু ছিল যেগুলো আমাদের ফ্রেন্ডরা খুব ইজিলি মনে রাখতো, আমি রাখতে পারতাম না। তো ওই জিনিসগুলো হচ্ছে আমি নিমোনিক্স ইউজ করতাম, অনেক সময় অনেক অদ্ভুত অদ্ভুত লাইন দিয়ে মনে রাখতাম। তো আমি চেষ্টা করব আমি যে ট্রিক্সগুলো ইউজ করছিলাম তোমাদের সাথে ওগুলো শেয়ার করার। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জিজ্ঞেস করবা, আমি তোমাদেরকে সাপোর্ট করার ট্রাই করব। জিকে কি রেগুলার পড়াশোনা করবে? পড়লে কতটুকু পড়বে? হ্যাঁ, জিকে পড়ার যদি বিষয়টা বলি, ওটা হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা অ্যাটলিস্ট জিকে পড়া উচিত। কারণ অ্যাডমিশন জার্নিটা তোমার 3 কি 4 মাস চলবে। তো তুমি যদি জিকেটাকে জমায় রাখো, লাস্ট 1 মাসে তুমি ভাবো যে আমি 2 ঘন্টা 3 ঘন্টা করে জিকেটাকে টানবো, ওইটা আসলে পসিবল হয়ে ওঠে না। কারণ লাস্টে তোমার যে 3টা বেসিক সাবজেক্ট থাকে ওগুলোই হচ্ছে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি যেটা প্রেফার করি এবং আমি যেটা করছি ওটা হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা করে জিকে পড়তাম। ওটা হচ্ছে একদম সকালবেলা, তো ওই সময় মাথাটা একদম ফ্রেশ থাকে। তো ওই টাইমে হচ্ছে 1 ঘন্টা জিকে পড়ে সারাদিনে অন্যান্য পড়াগুলো কভার করতাম। 7 দিন আমি জিকে পড়ছি রেগুলার, কিন্তু 7 দিন পর ভুল লাগেছে। কোনো সলিউশন আছে কি? অবভিয়াসলি এটার সলিউশন হচ্ছে একটা জিনিস পড়ার পর, ধরো আমি প্রথম দিন জিকে একটা টপিক পড়লাম সকালবেলা, তো পরের দিন যখন আমি আরেকটা টপিক স্টার্ট করব, এর আগে কুইক একটা রিভিশন দিব। ওইটা ধরো তোমার 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, বিভিন্ন ধরনের কুইক রিভিউ হতে পারে। এটা হতে পারে তুমি যদি খুব ফার্স্ট রিডিং পড়তে পারো তাহলে তো পুরোটা একবার কভার করবা। আর যদি তুমি আমার মতো হও, তো আমি যেটা করতাম সকালবেলা হচ্ছে যে কোনো একটা কোচিংয়ের এক্সাম দিতাম। কোচিংয়ের এক্সাম দিতে না পারলে হচ্ছে কোচিংয়ের বইগুলো লাস্টে যেই মডেল টেস্টগুলো থাকে ওগুলো একটা দিয়ে দিতাম। তো ওখান থেকে আমার একটা জিনিস মাথায় আসতো যে আমি কতটুকু মনে রাখতে পারি। যদি দেখি না আমার অ্যাটলিস্ট 80% হয়ে গেছে, আমি নিউ টপিকে জাম্প করব। আর যদি না হয় তাহলে হচ্ছে আগের টপিকটাকে আবার একটু শানিত করে নেক্সট টপিকে মুভ অন করব। ওকে, সো মেডিকেল এডমিশনে এভারেজ ঠিক কতটুকু পাইলে ভালো মেডিকেল আসতে পারে, র্যাঙ্কিং ভালো হতে পারে? আচ্ছা, এই কোয়েশ্চেনটার সবার 10টা হয় না, আবার অনেক পেয়ে যায়। আচ্ছা, এই কোয়েশ্চেনটার আনসার মেবি আমি তোমাদের মধ্যে কালকে দিছিলাম। ওইটা হচ্ছে জিকেতে না মার্কস তোলা অনেক ইজি যদি তুমি হচ্ছে রেগুলার পড়ো। যেমন আমাদের ফ্রেন্ডরা এমন ছিল 10-এ 9 উঠাইছে। তো এটা বলবো না যে তোমার জিকেতে ভালো হলে তোমার মেডিকেল রেজাল্ট ভালো হবে, সবগুলাকে হচ্ছে অ্যাভারেজলি তোমার ভালো করতে হবে। কিন্তু জিকেটা হচ্ছে তোমার ইজি টু কাভার, কারণ এখানে তোমাকে বেশি ঘুরাবে না, একদম পিন পয়েন্ট আনসার তুমি পারলেই তুমি খুব কুইকলি আনসার করতে পারবা। তো এটা যেটা বলবো অ্যাটলিস্ট 9 উঠাও। মানে যদি একদম ঢাকা মেডিকেল কলেজ তোমাদের টার্গেট থাকে তো হচ্ছে তুমি 8-9 এরকম রাখতে পারো। আর বেশি থেকে বেশি খারাপ হলো 7-এর নিচে না নামো, কারণ এর থেকে নিচে নামলে হচ্ছে রিস্কি হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, জিকের যে এক্সটেন্ডেড সিলেবাস নতুন করে যেগুলো পড়তে হচ্ছে, এগুলো কিভাবে কভার করবে? আমাদের সময় থেকে হচ্ছে লাস্ট 1 মান্থ ইন্টারন্যাশনালটা অ্যাড করা হয়। তো আমাদের এবারের কোর্সে যে রুটিনটা তৈরি করা হয়েছে ওইটার মধ্যে আমরা নিউ ফিচার যেটা অ্যাড করছি ওটা হচ্ছে তোমাদের প্যারালেলি 2টা জাতীয় এবং আন্তর্জাতিক একসাথে হচ্ছে তোমাদের কভার করা হবে। যেমন ধরো প্রথম জিকেতে তোমরা যদি বাংলাদেশে একটা টপিক পড়ো, ধরো মুক্তিযুদ্ধ পড়লা, যেটা সবচেয়ে মানে ফেমাস টপিক, ওই রিলেটেড বা কোরিলেটেড কোনো একটা টপিকে আন্তর্জাতিক হচ্ছে তোমরা ওই দিন পড়ে ফেলবা। তো এরকম করে হচ্ছে 2টা জিনিস হচ্ছে আমরা প্যারালেলি আগাবো, যেন একটা আগাতে যায় তুমি আরেকটা না ভুলে যাও। আর যেহেতু আমাদের লাস্ট 1 মান্থ ইন্টারন্যাশনালটা অ্যাড করা হয়েছিল, সো এত কঠিন কোয়েশ্চেন বা ভিতরের কোয়েশ্চেনগুলো করা হয়নি, খুব ইজি কোয়েশ্চেন করা হয়েছে। বাট তোমাদের সময় থেকে যেটা হচ্ছে প্রথম থেকেই তোমরা জানো যে তোমাদের ইন্টারন্যাশনালটা থাকবে, তো তোমাদের এটা আরও ডিপলি মানে পড়া লাগবে। তো সেই অনুযায়ী আমাদের রুটিনটা যদি তুমি ফলো করো, অ্যাটলিস্ট এটা শিওর থাকো যে তোমার জিকে 8-9 একদম ইজিলি কভার হবে ইনশাল্লাহ। জিকেতে কমন পড়ে? জি ভাইয়া পড়ে। ওকে, থ্যাংক ইউ, তুমি চমৎকার আনসার দিয়েছো।
Thank you. পরিষ্কার আনসার, কোনো জায়গায় চাপা আছে দেয়নি, ভাল লাগছে বিষয়টা। তো প্লিজ তাইফা এবং নিরুপম এই সাইডে মাইক্রোফোন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে 26 ব্যাচের জিকে কিভাবে পড়বো, এটা তো তার কাছ থেকে শোনা বেটার ছিল। তুমি কি আর কিছু বলতে চাও কিনা, একটু এসে যদি বলতা। 26 ব্যাচ জিকে কিভাবে পড়বে, ওরা কিন্তু সামনের বার মেডিকেল এডমিশনে ফার্স্ট টাইমার হবে। আচ্ছা তোমাদের, আচ্ছা ফার্স্ট টাইমার হবে, হ্যাঁ। তো 26 ব্যাচের জন্য যেটা বলবো, আপাতত জিকেটা দরকার নেই। আর যখন তুমি মেডিকেল অ্যাডমিশন ফেজে এন্টার করবা, তোমার ফার্স্ট ডে থেকে আমি বলবো তুমি জিকেটা স্টার্ট করো। আর তুমি যেই কোচিংয়ে পড়ো, অফলাইন পড়ো অনলাইন পড়ো, আমাদের সাথে থাকো, সেটা হচ্ছে তোমার মেন কাজ হবে তুমি রুটিন ফলো করে তোমার জার্নিটা কভার করবা। এমন যেন না হয় তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট যে আমার আজকে একটু পড়া লাগবে আমি অতটুকু পড়ো, ওইটা না। ধরো তুমি আমাদের সাথে আছো বায়োলজি হেটার্সের সাথে, আমাদের জিকে রুটিনটা এমনভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যে তুমি প্রথম দিন থেকে রুটিন অনুযায়ী পুরো টপিকটা কভার করে যদি এক্সামে বসতে পারো, তুমি এতটুকু নিশ্চিত থাকো যে তোমার লাস্টে কোনো প্যারা হবে না, তোমার কোনো পড়া জমবে না। আর আমি যেটা বললাম, প্রতিদিন রিভাইজ দিয়ে দিয়ে যদি তুমি মানে যেতে পারো, ওটা হচ্ছে তোমার অ্যাক্টিভ রিকল এবং সাইন্টিফিক যত ওয়ে আছে ওগুলো দিয়ে যদি তুমি কভার করতে পারো, তোমার জিকে কোনো ইস্যু হবে না। আর জিকেটাকে যেটা বলবো, কখনো মাথায় মানে নিবা না যে জিকে একটা আলাদা সাবজেক্ট। জিকেটাকে হচ্ছে তুমি একটা মানে আমাদের মেইন সাবজেক্টের পাশে মানে মেইন খাবার পাশে যেমন ডেজার্ট থাকে, তুমি মেইন সাবজেক্টের পাশে এমন একটা সাবজেক্ট রাখবা যেটা তোমার কোনো প্রেশার নাই, বাট তোমার অ্যাডমিশন ফেজে তোমার জিকে দিয়ে হচ্ছে তোমার রেজাল্ট অনেক ভালো হবে। আর যেটা বলবো, তুমি যদি এখন থেকে পড়তে চাও এটা আসলে দরকার নেই। আর অ্যাডমিশন ফেজে যখন ঢুকবা ফার্স্ট ডে থেকে স্টার্ট করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা জিকে এবং ইংলিশ এক্সামগুলো আলাদা রেখেছি কিন্তু এই কারণেই যে বায়োলজি যখন পড়বে, বায়োলজিতে যতগুলো কোশ্চেন থাকবে কত পাচ্ছে, সেই জন্য বায়োলজিটাকে জাজ করতে পারে আমি কেমন পড়েছি। জিকে ইংলিশটা আলাদা করার কারণও কিন্তু এইটা, যে জিকে ইংলিশে আমি কেমন করলাম তারা যেন বুঝতে পারে। সো অনেকেই ভাবতেছে ভাই ভার্সিটি ব্যাচের ক্ষেত্রে এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য আমরা এটা করতেছি কিনা। না, প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে জাজ করতে হবে, বাট যখন চ্যাপ্টার ফাইনাল হবে, মডেল টেস্ট হবে, এগুলো তো সব কম্বাইন্ডলি থাকবে। থ্যাংক ইউ, তুমি চমৎকার আনসার দিয়েছো। এবার ফার্স্ট কোশ্চেন আমাদের নিরুপমের কাছে। কোশ্চেন হচ্ছে যে বায়োলজির আমি যদি অতিরিক্ত বইগুলো নাও পড়ি, তো যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ঢাকা মেডিকেল কলেজ, আমরা কি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইতে পারি কিনা, জাস্ট একটা সাবজেক্ট পড়বো আমি, একটা রাইটার। ওয়েল, এই প্রশ্নটার উত্তর আসলে আমি বলবো যে তোমরা ফার্স্ট অফ অল আমাদের বার 2023-24 সেশনে যে কোশ্চেনটা এসেছিল তোমরা একটু সেটার দিকে তাকাও। সো ওই কোশ্চেনটার বায়োলজিতে জুলজি পার্টটা দিয়ে শুরু করি। এটাতে প্রবাবলি 13টা কোশ্চেন আমাদের নুরি পারভিন ম্যামের বইয়ের অনুশীলনী থেকে তুলে দেওয়া হয়েছিল, যদি আমি কারেক্ট অ্যানালিসিস করে থাকি তো। আর বোটানি যে কোশ্চেনটার ক্ষেত্রে আমি আমার পরে যে ইয়ারে যারা চান্স পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা তখনও বলেছে যে ওই কোশ্চেন সলভ করতে, মানে সলভ কোশ্চেন জানা উত্তর তাও তাদের সমস্যা হয়। তাহলে চিন্তা করো পরীক্ষার হলে ওই 1 ঘন্টার মধ্যে যখন আমি পরীক্ষাটা দিই, তখন এই ধরনের বোটানিক কোশ্চেনগুলো, স্পেশালি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে প্রথম 10টা কোশ্চেনের অলমোস্ট 10টাই ছিল বোটানি। সো এবং তুমি খেয়াল করে দেখবা যে গতানুগতিক কোশ্চেন স্টাইলের বাইরে ছিল, কারণ বেসিক্যালি আজিবুর স্যার এবং আলিম স্যারের বই থেকে কোশ্চেন হয়েছিল, প্লাস অপশনগুলি ছিল অনেক বড়। মেডিকেল অ্যাডমিশন টেস্টে অপশনগুলি ছোট হয় এবং অপশনগুলো অনেক বড় থাকার কারণে দেখা যায় যে আমি একটা অপশন পড়তে পড়তে অনেক সময় লেগে যাচ্ছে, আর আগের অপশনটা ভুলে যাচ্ছি। সো আমার মাথায় এমনিতেই মানে নার্ভের প্রচণ্ড প্রেশার, তার উপর এত বড় বড় অপশনস, এত তথ্য নিয়ে আমাকে এত তথ্য মাথায় প্রসেস করতে হচ্ছে। সো সব মিলিয়ে আমি বলবো যে আমার জন্য এক্সট্রা রাইটারের বই পড়াটা ছিল অন্যতম একটা বেস্ট ডিসিশন। কজ অ্যাটলিস্ট আমি অপশনগুলো দেখে চিনতে পারছিলাম। আমি যখন কোশ্চেন প্রথম হাতে পাই, আমি ডিরেক্ট দেখি যে ওখানে আলিম স্যারের বই একটা কোশ্চেন আছে, আজিবুর স্যারের বইয়ের কোশ্চেন। সো আমি সবগুলো চিনতে পারি। সো আমি বলবো যে এইটাও দরকার যে তুমি একটা কনফিডেন্স পাচ্ছ যে না, আমি এমন একটা বই পড়ে এসেছি যে মানে কোশ্চেনটা ঠিক নর্মাল না, একটু অন্যরকম, এবং এই অন্যরকম কোশ্চেনের সাথে আমি পরিচিত। অ্যাটলিস্ট ওয়ার্ডগুলো আমি চিনি, আমার প্রসেস করতে তুলনামূলক কম সময় লাগছে। সো অনেকে
বলে যে মেইন বইটা পড়লে হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হয়, বাট না, সবসময় আসলে সবকিছু কনসেপ্ট দিয়ে হয় না। একটা মাশরুমে কত শতাংশ কার্বোহাইড্রেট থাকবে এটা তুমি কনসেপ্ট দিয়ে পারবা না, ঠিক আছে? সো আমি বলবো যে অবশ্যই এক্সট্রা রাইটারের বই পড়া উচিত, একাধিক রাইটারের বই পড়া উচিত। তুমি যদি ভালো মেডিকেলে চান্স পেতে চাও, সব মেডিকেলই ভালো, তবে তুমি যদি র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে এক্সট্রা রাইটারের বই পড়তেই হবে। এবং এক্ষেত্রে তুমি আমাদের এই যে কোর্সের বায়োলজি কোর্সটা রাজীব ভাই ক্লাসের মধ্যে প্রথমবারের মতো, এটা জানি না অন্য কোথাও হয় কিনা, যে ক্লাসেই একাধিক রাইটারের বইয়ের যে টপিকগুলি ইম্পর্টেন্ট সেগুলি কভার করবে। সো আমার মনে হয় এটা খুবই মানে ইউনিক একটা ক্লাস সিস্টেম, এটা আমি এর আগে কোথাও দেখিনি। এবং এটা আমার খুব প্রবলেম হতো যে যদি কেউ একাধিক রাইটারের বইয়ের এই তথ্যগুলি যদি কেউ দিত আমাকে, মানে বললে, সো দেখা যায় আমাকে সব বই 3-4টা, বায়োলজিতে তো প্রবলেম, আমি বোটানিতে 5টা আর জুলজিতে 7টা, এরকম বই আমাকে লুক থ্রু করতে হয়েছে। সো খুবই প্যারা ছিল জিনিসটা। যাই হোক, সো তোমরা এই বিষয়ে আমাদের কাছ থেকে সবসময় সাপোর্ট পাবা, কিভাবে পড়তে হবে, কোন টপিকটা পড়বো, কিভাবে বই দাগাবো, এক্সট্রা রাইটারের বইগুলি, এই আর কি সবই তোমরা আমাদের কাছ থেকে পাবা। ওকে, তো তাইফার কাছে আমার কোশ্চেন, আমরা যখন কোশ্চেন করব আমরা কি কোনো প্রাইমারি বুক ধরে রাখবো কিনা, যে আমরা হাসান স্যার বোটানিতে ভাবলাম মোস্ট কোশ্চেন সেখান থেকে দিব, অন্য বই থেকে দিব কিনা, নাকি কোনো রেশিও থাকবে? না, বিষয়টা এমন না। আমরা দেখব হচ্ছে কোন টপিক থেকে কত প্রশ্ন আসছে, আমাদের মেইন ফোকাস থাকবে টপিকে। যেমন এই যে লাস্ট বছর আমাদের শৈবাল ছত্রাক থেকে খুবই মানে আনএক্সপেক্টেড কিছু কোয়েশ্চেন আসছে, তাই না? কিন্তু তুমি যদি একটু ঘাটো যে এই জায়গা থেকে, এই টপিক থেকে কিন্তু মেডিকেল আগে প্রশ্ন আসছে। সো আমি যেটা করতাম, আমি দেখতাম যে কোন টপিক থেকে মেডিকেলে প্রশ্ন আসতো, সেই টপিকের আমি ওই টপিকের চেষ্টা করতাম যে যতটুকু পারা যায় এক্সট্রা রাইটারের বইগুলো কভার করা। সো আমি হচ্ছে মেইনলি দেখবো আমাদের টপিক, আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে মাথার মধ্যে, তোমার পড়তে পড়তে যাতে এই অ্যারেঞ্জমেন্টটা মাথায় থাকে যে আমার এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিক থেকে তোমার কোয়েশ্চেন সলভ করতে করতে যাতে এরকম হয়ে যায়। যেমন এখন আমার কিন্তু আমি জানি একটা পেজ খুললে আমি জানি এই প্রশ্নটা মেডিকেলে এসেছে, এটা কিন্তু তোমাদেরও বিল্ড আপ করতে হবে। অ্যান্ড এটা কিভাবে হবে, অবশ্যই তোমাকে মেডিকেলের যে কোয়েশ্চেনগুলো অলরেডি এসেছে এই কোয়েশ্চেনগুলোকে তোমাদের কিন্তু একাধিকবার এক্সাম দিতে হবে, তাই না? সো তখন তোমরা বুঝতে পারবা যে তোমরা আসলে যতই স্ট্যাট দেখো ওটা কিন্তু মাথায় ক্যাচ করবে না, তোমাদেরকে প্রশ্ন সলভ করতে হবে, বারবার বারবার তোমাদেরকে মেডিকেলের এবং ডেন্টালের কোশ্চেনে ফেরত চলে যেতে হবে। সেখান থেকে তোমরা আসলে বুঝতে পারবা যে কোন টপিক থেকে আসলে বেশি প্রশ্ন হয়। তোমরা জাস্ট একটা এক্সাম্পল দিই, কোষ রসায়নের, তোমরা দেখবা যে 90% কোয়েশ্চেন গ্লুকোজ নিয়ে, ঠিক আছে? 90% কোয়েশ্চেন আমার কার্বোহাইড্রেট থেকে আসছে। সো তুমি এখন আমাদের প্রোটিন খুবই ইম্পর্টেন্ট, এখন খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, কিন্তু প্রশ্ন তো আসতেছে মানে কার্বোহাইড্রেটের স্পেসিফিকলি গ্লুকোজ থেকে বারবার বারবার। সো এই গ্লুকোজ থেকে তোমাকে অবশ্যই সব কিছু জানতে হবে। সো এখানে আমরা রাইটার দেখবো না, আমরা দেখবো হচ্ছে টপিক, কোন টপিকটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, ওই টপিকে আমি চেষ্টা করব যতটুকু পারা যায়। এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম, সেই অনুযায়ী। যেমন নিরুপম ভাইয়া বললো এতগুলো বই পড়ছে, আমি পড়িনি, আমি হচ্ছে বোটানির ক্ষেত্রে আজিবুর পড়লাম, আর হচ্ছে জুলজির ক্ষেত্রে হচ্ছে আলিম এক্সট্রা পড়ছিলাম, জাস্ট 2টা, এরপর এর চেয়ে বেশি আমি পারিনি, তাই না? সো এক একজনের ক্যাপাবিলিটি কিন্তু এক এক রকম হয়, তোমরা এক একজনের গোলও এক এক রকম হয়। আমি কখনোই আসলে চিন্তা করিনি যে আমি মানে মেডিকেলে ফার্স্ট হব। হ্যাঁ, আমি চিন্তা ছিল যে আমি ঢাকার মধ্যে থাকতে হবে। তো আসলে না, মানে আমি এখন দুঃখ হয় যে না, আমার না চেষ্টা করা উচিত ছিল যে আমি মেডিকেলে ফার্স্ট হবো। ফার্স্ট হলে না, তাহলে আমার আসলে র্যাঙ্ক হতো আরো ভালো হতো। আমি চিন্তা করছি শুধু ডিএমসি, এই জন্য আসলে মানে আমার মনে হয় আমি এফোর্ট কম দিছি। আমার মনে হয়েছে যে আমার নিজের গোলটা আর একটু উপরে রাখা উচিত ছিল। সো তোমাদের আসলে যতটুকু তোমরা নিজেরা ক্যাপেবল, তোমরা তো নিজেদেরকে বুঝো, তাই না? অতটুকু চেষ্টা করবে। অ্যান্ড দিন শেষে না যাতে আফসোস না থাকে যে আমি হয়তো আরেকটু চেষ্টা করি। আমার মনে হয় যে হ্যাঁ, আমি অবশ্যই অনেক ভালো জায়গায় এসেছি, অ্যান্ড আমি অনেক গ্রেটফুল, অনেক কৃতজ্ঞ, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে না, আমি না নিজেকে পুশ করি না। মানে এখানে এসে আমি দেখছি যে এত ব্রিলিয়েন্ট মাইন্ডস এখানে, ওদের তুলনায় আমার মনে হয়েছে যে আমি আসলে অনেক কম এফোর্ট দিচ্ছি, যেমন একটু আগে নিরুপম ভাইয়া বললো, তাই না? সো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো যে আমরা শুধু একটা বইয়ের পিছিয়ে দৌড়াবো না। বা মানে এখন যত তোমার হচ্ছে বিষয়টা হচ্ছে এমন যে তোমার যদি অনেক বেশি প্যারা হয়ে যায় যে আমি পারতেছি না, আমি একটা বই শেষ করে আরেকটা বই ধরতেই পারছি না, তখন না আসলে প্যারা নেওয়ার কিছু নেই। আমি একটা জিনিস মানে পার্সোনালি বিলিভ করি, সেটা হচ্ছে যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমাকে কমন যে কোয়েশ্চেনগুলো সেগুলো পারতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে ফিজিক্সের 20টা কোয়েশ্চেনই কিন্তু অনুশীলনী থেকে আসছে, অ্যান্ড আমি হচ্ছে এই 20-এর 20 পাইছি, আমি জানি, ঠিক আছে? তো
কারণ এগুলো খুব কমন ছিল। আমি চিন্তা করি আমার যে ফ্রেন্ডটা আমার পাশে বসেই প্রিপারেশন নিয়েছে, ও কেন 20টা পারলো না? কারণ হচ্ছে এই যে সে ফোকাস দেয় না। আমি জিজ্ঞেস করছিলাম তাকে যে তুমি এই অনুশীলনীগুলো কয়বার সলভ করছো, সে শুধু বলছে যে সে চাপটা শেষে একবারই সলভ করছে, এরপর সে আর এগুলো দেখেনি, তার মনে হয়েছে সে পারবে। বাট আমি নিজের কথা চিন্তা করি যে আমি তো এগুলো বারবার, যতবার আমি চাপটার পরীক্ষা দিয়েছি আমি ততবার এগুলো রিভিশন দিয়েছি। সো এই কয়েকটা বিষয় আসলে খেয়াল রাখতে হবে। অনেক কথা বলে ফেললাম, এক কথা থেকে আরেক কথায় চলে গেছি আমি। কোশ্চেনটা ছিল হচ্ছে, কি কোশ্চেন ছিল? কোয়েশ্চেন ছিল হচ্ছে যে আমরা কি একটা বইই থাকবো নাকি হচ্ছে অন্য? আমি তো আমার মেইন অ্যান্সারটা হচ্ছে যে আমরা টপিক দেখব, টপিক দেখে হচ্ছে যে বই দ্যাট দেখব। মিনস আমাদের কি লাগবে আমরা এটা দেখব। ওকে, হাসান স্যারের বইয়ে অনেক, আমি 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 যেটা যেভাবে দেখি বায়োলজির ক্ষেত্রে, ধরা যাক যে 30টা কোশ্চেন আসছে, তার মধ্যে ধরা যাক 15টা কোশ্চেন আছে বোটানির, 15টা কোশ্চেন বোটানির। এখন 3টা 4টা 5টা বা 7টা কোশ্চেন দেখলাম, 6টা কোশ্চেন দেখলাম অন্য বই থেকে আসছে, আজিবুর স্যারের বই থেকে আসতে পারে কিংবা আলিম স্যারের বই থেকে। তখন সাথে সাথে কি মনে হয়, আচ্ছা হাসান স্যার তাহলে প্রায়োরিটি বেশিরভাগ কোশ্চেন এখান থেকে আসে, অল্প কয়েকটা অন্য বই থেকে আসে। আসলে ব্যাপারটা তা না, তুমি 15টা কোশ্চেনে গিয়ে দেখবে আজিবুর স্যারের বই আছে। তাইলে এটা তো বলা খুব রিস্কি যে তুমি আজিবুর স্যারের বইটাকে ফার্স্ট প্রায়োরিটি ধরো কিংবা আলিম স্যারের বোটানিটাকে ফার্স্ট প্রায়োরিটি ধরো। পোলাপান তো এই মোমেন্টে এটা বললে তো খেপে যাবে। কিন্তু অন্য অন্য বইয়ের মধ্যে দেখবা যে বেশিরভাগই আছে, কিন্তু হাসান স্যারের যে পরিমাণ প্রশ্ন আসে হাসান স্যারের বইয়ের বেশিরভাগই নেই। সো আমরা কেউ জানি না কোশ্চেন এখন কোন বই থেকে করে। কয়েকটা কোশ্চেন দেখে আমরা অনুমান করতে পারি এটা এই বই থেকে আসছে, আমরা জানি না প্রায়োরিটি কোনটা। বাট তোমরা পড়ে আসছো, তোমাদের টিচারদের অভ্যাস হয়ে গেছে, বহুদিন ধরে পড়ায়। বাট তোমাদের তো সুযোগ নাই কলেজের টিচার হওয়ার, আমারও সুযোগ নাই। যদি সুযোগ থাকতো ডেফিনেটলি কলেজে গিয়ে আমি প্রথম কাজ হইতো যে এই মেইন বই ধরা, এই কনসেপ্টটার বাইরে গিয়ে আমার কলেজে পড়াইতে। অনেক কলেজে এটা পড়ায়, বুঝছো, এবং কলেজের ব্যাপারে মানুষ খারাপ কথা বলে। সো মেইন বই বলে আসলে কিছু নাই, কোনো মেইন বই বলে কিছু নেই। তারপরেও আমরা চেষ্টা করব যে তুমি যেটাতে পড়ে আসো, তোমার তো ফটোগ্রাফিক মেমোরি আছে, ওইটাকে আমরা নারিশ করাবো। আর যে টপিকগুলো অন্য বই থেকে পড়তে হবে এগুলো আমরা কভার করে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে বায়োলজি নিয়ে এর থেকে বেশি আমি প্রত্যেকটা ক্লাসে একটু একটু করে বলতে থাকবো। ওকে, থ্যাংক ইউ আজকে আসার জন্য। যদি আমাদের সাথে একটু রিয়াদ ভাই আসে। রিয়াদ ভাইয়ের ফার্স্ট কোশ্চেন খুবই কঠিন কোশ্চেন, এটা ইংলিশ কীভাবে পড়বো। প্রথম কথা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টের ইংলিশে দুর্বলতা আছে। ইংলিশে অনেকেই প্রাইভেট পড়ে না, ইংলিশে মানে সাপোর্ট নেওয়াটাকে অনেকেই অসম্মানের চোখেও দেখতে হয় যে বাংলা ইংরেজি কি পড়ে, তাই না? সো অ্যাডমিশন আমার নিজের কাছে মনে হয়েছিল ইংলিশটা আমার জন্য খুব কঠিন, খুবই কঠিন মনে হয়েছিল। সো এই ব্যাপারে তোমার কিছু বলার আছে কিনা, কেমনে পড়বে? আচ্ছা, সবার আগে আমি একটা সামারি দিতে চাই মেডিকেল অ্যাডমিশন নিয়ে। সবার মানে মেডিকেল অ্যাডমিশনে স্টুডেন্টদের সবার মানে মেইন ফোকাসটা থাকে বায়োলজির প্রতি। বায়োলজির প্রতিটা সবাই মানে ভাবে যে এটা অনেক কঠিন এবং মেডিকেল মানেই বায়োলজি, অনেকে এটা ভেবেই মেডিকেল প্রিপারেশন নেয়। কিন্তু বাকি ফিজিক্স কেমিস্ট্রি যেটা আছে, আমরা বিগত যদি 4-5 বছর অ্যানালাইসিস করি কোশ্চেনগুলো, সেখানে দেখা যায় যে বেশিরভাগ অনুশীলনী থেকে আসে ফিজিক্স কেমিস্ট্রিতে। কিন্তু অনেকের হয় কি যে জিকে এবং ইংলিশ পার্ট এটাতে অনেকে ফোকাস করে না, যার কারণে হয় কি তারা মেডিকেল চান্স পায় না, বা যারা অনেক ভালো প্রিপারেশন নেয় বায়োলজিতে কিন্তু জিকে ইংলিশের ল্যাকিংসের কারণে তারা ভালো মেডিকেলের চান্স পায় না। তো ভাইয়া যেটা আমাকে কোশ্চেন করলো যে ইংলিশ কিভাবে পড়বো, ইংলিশ তো মানে অনেক কঠিন, অনেক গ্রামাটিক্যাল পার্ট আছে, প্লাস ভোকাবুলারি অনেক কঠিন, মনে থাকে না, এগুলা কিভাবে পড়বো। তুমি যদি বিগত বছরগুলোর ইংলিশ কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবা বেশিরভাগ কোশ্চেন আসে কই থেকে, ভয়েস ন্যারেশন থেকে, ট্রান্সলেশন থেকে আসে, দেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ। ইংলিশ একটা ভাস্ট সাবজেক্ট, তুমি জাস্ট এটাকে একটা কনসাইজ করো, ছোট করে আনো, যে বিষয়টাকে ছোট করে এনে যেগুলো টপিক থেকে রেগুলার কোশ্চেন আসতেছে মেডিকেল অ্যাডমিশনে সেগুলোকে ভালোভাবে ফোকাস করো, সেগুলো সব পড়ো। আমি মনে করি আমি নিজের ক্ষেত্রে যেটা করছি যে আমি সিনোনিম অ্যান্টোনিম, আমি যে টপিকগুলো বললাম ভয়েস ন্যারেশন, সিনোনিম অ্যান্টোনিম, এগুলোকে খুব বেশি ফোকাস দিছি। এবং আমার ক্ষেত্রেও আমি এটা সুফল পাইছি যে আমি যেগুলো পড়ছিলাম সেই টপিক থেকে আমার মেডিকেল অ্যাডমিশনে মানে আমি কমন পাইছি। এবং আর মনে না থাকার বিষয়টা যেটা বলবো যে কিভাবে মনে রাখবো, আমি একটা সিনোনিম অ্যান্টোনিম দিয়ে আমি উদাহরণ দিই যে এটা কিভাবে মনে রাখবো আমরা। তুমি যদি ডেইলি ইংলিশের ক্ষেত্রে ডেইলি যদি 1 থেকে 1.5 ঘন্টা করে সময় দাও এবং সাপোজ সিনোনিম অ্যান্টোনিম যেটা ডেইলি 20টা করে পড়ো এবং পরের দিন 20টা করে পড়লা, পরের দিন যখন পড়বা সেটা কি হবে, আগের দিনের যে 20টা পড়ছো সেগুলো আবারকে রিকল করার চেষ্টা করো। সেগুলো তুমি কিভাবে পড়তে পারো, যে এক পাশে ঢেকে রাখলা আরেক পাশে পড়লা, বা অন্য তোমার প্যারেন্টসকে দিলা যে আম্মু একটু ধরেন আমাকে, বা তোমার আব্বুকে বললা
যে মানে এটা একটা ডিসকাশনের মাধ্যমে যদি তুমি পড়তে পারো ইংলিশ ভোকাবুলারি পার্টটা বিশেষ করে, তাহলে এটা অনেক ক্ষেত্রে ইজি হয়ে যায়। আচ্ছা, একজন বেশ কিছু কমেন্ট করতেছে সাহিত্য পড়া লাগবে কিনা, জিকেতে কিভাবে 25 পাবো ভাইয়া? তো জিকেতে 25 পাওয়ার জন্য তোমার যেটা করতে হবে, আগে চান্স পাইতে হবে, চান্স পেয়ে আগে অনার্স কমপ্লিট করতে হবে, তারপর বিসিএসে যাইতে হবে, প্রিলির প্রিপারেশন নিতে হবে গরুর মতো, দেন তুমি 25 পাবা, রাইট? তোমার বারবার কমেন্ট দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। ইউজুয়ালি আমার মেজাজ কখনো খারাপ হয় না। সো বুঝতে পারতেছো তো, বহুত দিন হইতে হবে, বড় হইতে হবে, বড় হইতে হইতে মাথা আকাশে ঠেকবে, দেন তুমি পাইতে পাবা এগুলো। ওকে, তুমি চমৎকার আনসার দিছো। ডেফিনেটলি ইংলিশের ব্যাপারটা, ইংলিশ এবং জিকে এটা একটা অতল সমুদ্রের মতো, কয়টা মুক্তা তুমি তুলে নিয়ে আসতে পারবা তুমি জানো না, বাট তোমাকে ডুবতে হবে, তোলার ট্রাই করতেই হবে। এখন আমি তো নিজে আগে যখন স্টুডেন্ট পড়াইতাম, আমি সবসময় বলতাম যে তুমি যখন জিকে এবং ইংলিশ পড়বা, ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ঢাকা ভার্সিটিগুলো দেখবা, বিসিএসেরগুলো দেখবা, এগুলো করলেই হয়ে যাবে। একদিক থেকে হয়ে যায়, সেটা একটু পরে বলতেছি, আরেক দিক থেকে হয় না এটা বলতেছি। আমি দেখলাম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন দিয়ে দিচ্ছে, কারণ আমাদের তালাশ আছে, তালাশের মধ্যে সার্চ করলে বোঝা যায় কোন কোশ্চেন কোথা থেকে আসছে। কোনো বিসিএসে এই কোশ্চেনটা নেই, আসছে কোথা থেকে, নিবন্ধন থেকে আসছে, কিংবা হচ্ছে পল্লী বিদ্যুৎ থেকে কোশ্চেন চলে আসছে। সো আমাদের এটা বড় একটা আফসোস, মেডিকেলের 100টা কোশ্চেন ক্রিয়েট করার মতো প্রশ্নকর্তা বাংলাদেশে নেই। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বিশাল একটা আফসোসের বিষয়, এবং আমরা যারা পড়াই কিংবা আমরা যারা পড়ি, আমাদের মেজাজ খারাপের একটা বিষয়। তো আমি জানি না, এগুলো তো কখনো তো আপনাদের কাছে যাবে না, বাট একটু চেষ্টা করেন। হ্যাঁ, আমরা এই যে অনলাইনে পড়াই, আমাদের প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর শ্রম দিতে হয়, স্টুডেন্টরা প্রচুর শ্রম দেয়, কিন্তু এই ধরনের কোশ্চেন আসে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমার এটা নিয়ে আরও অনেক বলার ইচ্ছা আছে, একসময় আমি গিয়ে বলবো। এটা আফসোসের বিষয় না যে তুমি কোশ্চেন করতেছো না, অনুশীলনী থেকে আয়না দিতেছো, ফিজিক্সের একটা কোশ্চেনও করতেছো না, 10টা 12টা চ্যাপ্টার থেকে পেছন থেকে আয়না দিতেছো, কেমিস্ট্রি একটা কোশ্চেন করতে পারতেছো না। আবার যদি সামহাও একটা কোশ্চেন বানাও, এটা আবার মাল্টি আনসার, যে কোশ্চেন করছে সে জানে না যে এটাও আনসার, এটাও আনসার, এটাও আনসার হইতে পারে। ইন্ডিয়ার একটা বিষয় বলি, হ্যাঁ, আমাদের অনেক বিষয় ইন্ডিয়ার উপর মানে নেগেটিভ ধারণা আছে, কিছু বিষয়ে পজিটিভ ধারণা হইতে পারে। একটা ভালো জিনিসের কথা বলি, ইন্ডিয়াতে যখন যেই এক্সাম যখন হয়, এক্সাম হওয়ার পর তারা হচ্ছে সলভটা উন্মুক্ত করে দিয়ে দেয় এবং প্রবাবল র্যাঙ্কিংটা দিয়ে দেয় যে তুমি এত পাইছো, আমাদের সলভ এইটা। তারপর তাদের ডিসপিউট জানানোর সুযোগ থাকে, না এই দেখেন এনসিইআরটির বইয়ের মধ্যে এটা সলভ দেওয়া আছে, আপনারা যেটা দিয়েছেন এটা ভুল দিয়েছেন। তারপর একটা ফাইনাল রেজাল্ট পাবলিশ করে। তো আমরা তো টেকনোলজি নিয়ে অনেক দূর আগায় গেছি, বাংলাদেশে তো আমরা ডিজিটালাইজেশনও হয়ে গেছে, এগুলো তো সিম্পল টেকনোলজি। সো এইটা আমাদের নাই, পরীক্ষা দিয়ে আসি, আমি তো 70-80টা পাবো সলভের সাথে মিলাইছি, কিন্তু পরীক্ষার পরে দেখা গেল সে ভালো স্টুডেন্ট, সে মিথ্যা কথা মোস্টলি বলবে না, দেখা যায় মিলে না। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে যে এই যে অনুশীলনী থেকে প্রশ্ন তুলে দিই, ওখানে যদি এমন হয় যে ভুল প্রশ্নের আনসার থেকে ভুলটাই আমরা সলভ হিসাবে নিয়ে নিই। সো আশা করছি পরীক্ষার নতুন দেশ, নতুন মানুষ, নতুন সিস্টেম, অন্তত একটা জিনিস চেঞ্জ করেন, সেটা হলো পোলাপান্না অনেক কষ্ট করে মেডিকেল অ্যাডমিশন এক্সাম দেয়। আর তোমরা যারা আছো, তোমরা আবার ভয় পাবা না, এটা নিয়ে একদমই ডিপ্রেসড হবে না। পড়ালেখা করবা, চান্স কিন্তু দুইটা, আইদার চান্স পাবা কিংবা পাবা না, কিন্তু পড়ালেখা না কইরা কোনোদিন চান্স পাবে না। এখানে যাদের দেখতেছো না, তোমার কি মনে হয় যে ভাগ্যের জোরে ঢাকা মেডিকেলে চলে গেছে, ভাগ্যের জোরে রেজাল্ট করছে? না, পড়াশোনা করছে। তুমি দেখো সবার ব্যাকে কেউ খারাপ স্টুডেন্ট ছিল না। সো একটাই আনসার, পড়ালেখা করতে হবে। আর আমরা যখন জার্নি যখন শুরু করবো তখন ওরাই বুঝতে পারবে, আচ্ছা ভাইয়ের কোশ্চেন এখান থেকে দিচ্ছে, তাহলে এখান থেকে পড়তে হবে, তাই না? 7টা 10টা তো ক্লাস করা উচিত আগে, তাই না? থ্যাংক ইউ সবাইকে, তোমরা অনেক সময় নিয়েছো। তোমরা যদি আসো, কারণ এই ভিডিওটা যখন শেষ হবে, এই ভিডিওটাতে লাস্ট মোমেন্টটা হয়তো থাম্বনেইল হিসেবে থেকে যাবে, প্লিজ। সবার জন্য শুভকামনা। হয়তোবা আমার সাথে তোমাদের লাইভে সরাসরি দেখা হবে, আর ভাইয়াপুদের সাথে তোমাদের কিউএনএ সেশনগুলোতে, গাইডলাইন সেশনগুলোতে মাঝে মাঝে দেখা হবে। কিন্তু তোমরা সারাক্ষণ মনে রাখবা যে কিছু মানুষ আছে দেশে, কিছু মানুষ আছে তোমাদের পেছনে সারাক্ষণ কাজ করে যাইতেছে। বাবা মা তোমারে পড়ো পড়ো ভালো করার জন্য বলতেছে কিংবা টাকা পয়সা দিতেছে, কিছু মানুষ সত্যি সত্যি তোমাকে কোয়ালিটিফুল পড়ালেখা করে আগায় নিয়ে যাইতেছে, এই মানুষগুলো হলো সেই মানুষ। সো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যারা আসতে পারে না এখানে, যারা যারা নিজেদের ফেস কখনো হয়তো বা শো করার সুযোগ পাবে না, তাদেরকেও ধন্যবাদ। আর কিছু তোমাদের বলার আছে? কেউ কিছু বলবা? মাঝখানে মানে সিরিয়াস একটা লাইভের মাঝখানে আমি কিন্তু কিছু কথা বলে ফেলছি, মেজাজ খারাপ হয়ে গেছিলো। এটা হয়, আরও অনেক কারণে মেজাজ খারাপ হয়ে যায়, আই এম ভেরি সরি।
ভালো জিনিস কে না চায়, তাই না? ট্রান্সপারেন্সি কে না চায়? সো থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।